শুরু করছি আজকে ফ্রিল্যান্সিং এর উপরে। আমি বলেছিলাম যে একটা ডিটেলস আপনাদের মাঝে নিয়ে আসব। আমাদের এসো শিখাই প্ল্যাটফর্ম থেকে ফ্রিল্যান্সিং বেস গ্রাফিক ডিজাইন যে ক্লাস শুরু হচ্ছে, তার হচ্ছে একটা ওরিয়েন্টেশন ক্লাস। এই ওরিয়েন্টেশন ক্লাসেই আমি আছি আলিউল কবির, আমার সাথে আরো একজন ট্রেনার আছে আমাদের সাথে, শান্ত কুমার। আহ, এই সবাইকে এই বর্ষার সময়, বর্ষার ঘন সময়ে আমি সবাইকে আসসালামু আলাইকুম বলে শুরু করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করে কোন কোন বিষয় নিয়ে কাজ করা যায়, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আজকে। প্রথমে যে বিষয়টা নিয়ে আসতেছি সেটা হচ্ছে যে অন্যান্য জবের তুলনায় ফ্রিল্যান্সিং কেন বেটার, সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। আমরা একটু দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। আচ্ছা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখতে পাচ্ছি তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম যে আমরা আজকে ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করব, যে অন্যান্য পেশার তুলনায় ফ্রিল্যান্সিং কেন বেটার সেই বিষয়টা একটু দেখি। একটু আমরা ছবির মাধ্যমে আপনাদের মাঝে খুব সহজে উপস্থাপন করার চেষ্টা করবো যে হয় ফ্রিল্যান্সিং ইজ বেটার দেন ট্রাডিশনাল জব, অন্যান্য জবের তুলনায় ফ্রিল্যান্সিং কেন বেটার। প্রথমেই আমি দেখাতে চাচ্ছি ফ্রিডম। অন্যান্য চাকরিতে স্বাধীনতা নেই, কিন্তু ফ্রিল্যান্সাররা স্বাধীন। ফ্রিল্যান্সারদের মুক্ত পেশা বলা হয়। ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে মুক্ত পেশাজীবী বলা হয়, তাই না? ফ্রিল্যান্সাররা হচ্ছে স্বাধীন পেশার অধিকারী। ফ্রিল্যান্সাররা স্বাধীনভাবে কাজ করে, এদেরকে কোনো অফিস নেই, এদের কোনো বাধ্যবাধকতা থাকে না কাজের। এরা নির্দিষ্ট সময়কে ভাগ করে কাজ করতে পছন্দ করে। যেমন একজন ফ্রিল্যান্সার যদি রাতে কাজ করে, তার রাতে যদি ভালো লাগে সে রাতে কাজ করতে পারে, সকালে ইচ্ছা করলে সকালে কাজ করতে পারে, দুপুরে ইচ্ছা করে দুপুরে কাজ করতে পারে। চাকরিজীবী তারা কিন্তু 9টা 5টা অফিস টাইম। আমাদের এই 9টা 5টা ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারি না। আমাদের নির্দিষ্ট জব করেন, তাদের নির্দিষ্ট কিছু ব্রাইন্ডিংস আছে। ফ্রিল্যান্সারদের কোনো বাইন্ডিংস নেই। এরপরের যে বিষয়টা, ইওর হোম ইজ ইওর অফিস, তার বাসাটাকে তারা অফিস মনে করে। প্রত্যেকটা চাকরিতে কোনো অফিস নেই, তারা নিজের বাসাটাকেই ভালো যদি আর্ন করে থাকে তাহলে খুব সুন্দরভাবে দেখেন, আমি বোঝাতে চেষ্টা করেছি, আপনি যদি ভালো আর্ন করে থাকেন তাহলে আপনি আপনার অফিস বাসাটাকে এইভাবে অফিস করে নিতে পারবেন না? আপনি ভালো ভালো কম্পিউটার কিনতে পারবেন, আপনি টেবিল কিনতে পারবেন, চেয়ার কিনতে পারবেন, কিনে আপনি সুন্দর করে আপনার অফিসটাকে সুন্দর করে ডেকোরেট করে সাজায় রাখতে পারবেন। যারা ফ্রিল্যান্সিং করে তারা সুন্দর করে এভাবে ডেকোরেট করে রাখবেন। দেখবেন প্রত্যেকটা প্রফেশনাল ফ্রিল্যান্সাররা যখন লাইভে আসে তখন দেখবেন যে এইভাবে তারা লাইভ করে, তাদের এইভাবে সাজানো থাকে, তাই না? আচ্ছা, এরপরে যে বিষয়টা দেখবো, আমি একটু যুক্ত করছি, আমি জিরো স্ক্রিনটা রিস্ক দেখতে অফ পাচ্ছি। ওকে, ক্যারি অন। দেখা যাচ্ছে না একটু? হ্যাঁ, দেখা যাচ্ছে, আচ্ছা ক্যারি অন। আচ্ছা আচ্ছা, যদি কোনো প্রবলেম থাকে একটু বলবো শান্ত ভাই। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। জিরো রিস্ক অফ টার্মিনেশন। প্রত্যেকটা চাকরিতে, প্রত্যেকটা পেশায় তার জব হারানোর অনেক ভয় থাকে। যেমন আমরা এখন করোনা সংকটকালীন সময়ে আছি, আমাদের অনেক অফিস থেকে আমাদের অনেক এমপ্লয়িকে ছাঁটাই করা হচ্ছে এবং স্যালারি 20% বা 30% বা 40% কমায় দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ফ্রিল্যান্সারদের এরকম কোনো ভয় নেই। দেখেন, আমি হচ্ছে মার্চের 24 তারিখে আমি আমার নিজের গ্রামের বাড়িতে আছি। 24 তারিখ থেকে আমি আমার নিজের গ্রামের বাড়িতেই অবস্থান করছি, কিন্তু এই গ্রামের বাড়িতে বসে থেকেও আমি ফ্রিল্যান্সিং করছি। আলহামদুলিল্লাহ, আমার ফ্রিল্যান্সিং এ কোনো সমস্যা হচ্ছে না। আমার অফিস বন্ধ, আমার নিজের অফিসে আমি জব করি না, অফিস বন্ধ থাকছে, কিন্তু আমি নিজে ঘরে বসে কাজ করতে পারছি। এই জন্য বলতে চাচ্ছি যে ফ্রিল্যান্সারদের রিস্ক নেই জবের, কিন্তু অন্যান্য পেশায় রিস্ক থাকে। যেমন আপনি যদি অফিসে ফাঁকি দেন, আপনার অফিসের বস আপনাকে বলবে যে আপনি কাজে ফাঁকি দিচ্ছেন, আপনাকে 2 মাসের স্যালারি দিয়ে দিচ্ছি, আপনার জায়গায় অন্যজনকে নিচ্ছি। সবসময় প্রত্যেকটা কাজের জন্য বাইন্ডিংস থাকে, কিন্তু ফ্রিল্যান্সারদের এরকম বাইন্ডিংস থাকে না। ফ্রিল্যান্সাররা ইচ্ছা করলে ক্লায়েন্টকে টার্মিনেট করে। আমি আমার কাজের অভিজ্ঞতা, আমি 2013 সাল থেকে ফ্রিল্যান্সিং করি। 2013 সাল থেকে 7 বছর, অলমোস্ট 2020 চলতেছে, এই 7 বছরে আমি 160 জন ক্লায়েন্টকে আমি টার্মিনেট করেছি, তাদের সাথে আমি কাজ করি নাই। এজন্য করি নাই, কিছু কাজ ছিল যে যে কাজটা আমি পারতাম না, আর কিছু কাজ ছিল যে তারা যে পরিমাণ অর্থ দিতে চেয়েছে সেই কাজের সাথে সেই অর্থটা সামঞ্জস্য ছিল না, এই জন্য আমি ওই কাজটা করি নাই।
এজন্য ফ্রিল্যান্সাররা কখনো রিস্ক নেয় না। আপনি চাকরি হারানোর ভয় আপনার নেই, ফ্রিল্যান্সারদের চাকরি হারানোর ভয় থাকে না, অন্যান্য পেশায় চাকরি হারানোর ভয় থাকে। এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে সেলফ মোটিভেশন। আপনি চিন্তা করেন আপনি একটা জব করতেছেন, জব করতে গিয়ে আপনি আপনার বসের যে কাজটুকু দিচ্ছে অফিসে ওই কাজটুকুই করছেন, আপনার ভিতরে কিন্তু নতুন কোনো ক্রিয়েটিভিটি আসছে, আপনি ওই অফিসে যে কাজে অভ্যস্ত সেই কাজ কি করে থাকছেন। কিন্তু একজন ফ্রিল্যান্সার, সাপোজ আপনারা যখন ফ্রিল্যান্সিং শুরু করছেন কিছুদিন পরে আপনারা কাজ পাবেন, প্রথমে কেউ $5 কাজ পাবে, কেউ $10 কাজ পাবে, কেউ বেশি কাজ পাবে। যে কাজটা করবেন সেই কাজটা করতে গিয়ে একটু পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব আসবে বা একটু কষ্ট হবে, প্রথমে ভয় লাগবে যে এই কাজটা কিভাবে করব, ক্লায়েন্টের সাথে, অন্য দেশের ক্লায়েন্ট, আমি কাজটা করলে ভালো হবে কিনা, এরকম দ্বিধাদ্বন্দ্ব আসবে। কিন্তু আমরা যদি স্কিলড হই সেক্ষেত্রে আমাদের এই ভয় থাকবে না। আমরা যখন প্রথম কাজটা করতে পারবো তখন কিন্তু হব যে ছোট্ট একটা কাজ আমি করে ফেলেছি। আমরা একটু মিউট করি, মঞ্জুরুল ভাই আমি একটু মিউট করি। হ্যাঁ, আমরা যেহেতু ক্লাস লাইভ যাচ্ছে আমরা যারা আছি মিউট করি। আমাদের এই উদ্দেশ্য হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করব আজকে এবং আপনাদের উদ্বুদ্ধ করব যেন ফ্রিল্যান্সিং পেশায় আসেন। এই করোনা সংকটকালীন সময়ে অনেকে চাকরি হারিয়েছি আমরা, অনেকে ঘরে বসে আছি বেকার হয়ে, সকল বেকার ভাইদের জন্যই আমরা চেষ্টা করব যে তাদেরকে নিয়ে আমাদের বাংলাদেশকে ফ্রিল্যান্সিং বাংলাদেশে ভালো কিছু ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে ট্রেনিং কার্যক্রম চালাচ্ছে। এখানে 40,000 প্রশিক্ষণার্থীকে ফ্রিল্যান্সিং করাবে এবং এই 40,000 যে ফ্রিল্যান্সিং করে মানুষ ভালো কিছু করতে পারবে। এজন্যই বলছি যে আমরা কাজ পরবর্তী কাজগুলো করতে পারবেন। এখানে আপনার করলে আপনার নিজেরাই মোটিভেটেড হবেন, আপনাদের আলাদা করে মোটিভেশনের প্রয়োজন হবে না। কিন্তু অন্যান্য পেশায় আমি আজকে চাকরি হারাইছি, সাপোজ করোনার কারণে আমি চাকরি হারাইলাম, আমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি, মানুষ ফ্রাস্ট্রেশনে ভোগে, আমি কি করব। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের ফ্রিল্যান্সারদের মধ্যে খুবই কম পরিলক্ষিত হয়। এরপরে যে বিষয়টা আছে গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, প্রত্যেকটা জবে খুব ধীরে ধীরে হয়। সাপোজ আপনি চাকরি করছেন, প্রতি বছরে আপনার একটা ছোট্ট ইনক্রিমেন্ট হয়। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো, যারা ব্যবসা করছেন ধরেন 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন, কিন্তু এই টাকাটা আপনি প্রথমে 5 লাখ টাকা দিয়ে পরবর্তী মাসে ব্যবসায় লস হচ্ছে, অনেক টাকা লস হয়ে গেল, আবার পরবর্তী মাসে আবার লাভ হচ্ছে। তখন এই ডেভেলপমেন্টটা এরকম গ্র্যাজুয়ালি হয় না, হয় এরকম বাড়ে অথবা কমে। পৃথিবীর কোনো বিজনেসম্যান বলতে পারবে না যে আমার ব্যবসায় লস হয় নাই, হয় লাভ হবে কিন্তু লস হবে। এরকম এরকম হতে পারে যে লাভ লস আছে কিন্তু লস হয় না এমন কোনো কারো বলার রাখে না। কিন্তু ফ্রিল্যান্সিং এর সেক্টরটা এমন যে আপনি যদি ছোট ছোট কাজ প্রথমে শুরু করেন, কাজ শিখে প্রথমে একটু ছোট্ট অল্প আর্ন হচ্ছে, তারপরে আরো ভালো কাজ করার আগ্রহ বাড়ছে, সেক্ষেত্রে আপনার কাজটা আরো আগ্রহ বাড়লে আরেকটু বেশি হচ্ছে, তারপরে আরেকটু ভালো কাজ করছি, কাজ করার আগ্রহ বেশি হচ্ছে, ক্লায়েন্ট বেশি পাচ্ছি, তখন একটু বেশি হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্ট হচ্ছে। আমার দেখা মতে অনেক ফ্রিল্যান্সার, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা খুব অল্প সময়ের মধ্যে ভালো আর্ন করছে। আমি এখন এলইটিভিতে ক্লাস নিচ্ছি, আমার কুষ্টিয়া জেলাতেই আমাদের হচ্ছে ব্যাচেরই একটা ছেলে এই মাসে $450 ইনকাম করেছে। সে নতুন একটা ছেলে, চিন্তা করেন যে 1 মাসে কাজ শিখেছে, আগে যদিও কাজ পারতো মোটামুটি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারতো না, এখানে কাজ করতে এসে সে $450 ইনকাম করেছে। তার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা ডেভেলপমেন্ট হয়েছে। কারো আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়, কারো একটু দেরিতে ডেভেলপমেন্ট হয়, কিন্তু ফ্রিল্যান্সারদের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টটা খুব ভালোভাবে পরিলক্ষিত হয় এর মাধ্যমে। এরপর যে বিষয়টা আছে কমিউনিটি হেল্প। অন্যান্য পেশায় কমিউনিটি হেল্পটা খুব কম থাকে। সাপোজ আপনি চিন্তা করেন আপনি একটা জব করেন, আপনার এই জব করতে গিয়ে আপনি যাদের সাথে জব করবেন তাদেরকে দিয়ে আপনি কাজ করাই নিতে চাবেন। সাপোজ আমরা 3টা বন্ধুর কথা বলি, একটা উদাহরণ দিই। সাপোজ আপনারা 3টা বন্ধু একসাথে জব করেন, 3 বন্ধু একই অফিসে জব করেন। একটা বন্ধু একটু কম কাজ করে, বাকি 2টা বেশি কাজ করে। সে ফাঁকি দিতে পছন্দ করে, সে সবসময় চায় যে আরেকটা বন্ধুকে নিয়ে সে কাজটা তাকে দিয়ে করাই নিবে।
একটা সময় সে কাজটা যখন তাকে দিয়ে করাই নিতে চাবে, সে প্রতিদিন যদি তার কাজটা করাই নিতে চায়, সে কি কাজটা করে দিতে চাবে? বলেন তো চাবে? চাবে না। সে এইটুকু করবে যে আজকে সে অসুস্থ, তোমার কাজটা আমি করে দিই, এই জন্য সে করে দিবে। কিন্তু যখন মাস শেষে স্যালারি পাবে, সেক্ষেত্রে কি আমাদের এই স্যালারিটা কি আমরা তাকে দিব? কখনোই দিব না। এই জন্য কমিউনিটি হেল্পটা এখানে এভাবে পরিলক্ষিত হয় না। সাপোজ আপনি ফ্রিল্যান্সিং এর কথা চিন্তা করেন, আপনি একটা বড় কাজ পেয়েছেন, এখানে কাজ পেয়েছেন, সাপোজ $1000 কেউ একটা কাজ পেয়েছেন, সে কাজটা আপনার করার সামর্থ্য নেই। এখন আপনার কমিউনিটি হেল্প প্রয়োজন। কমিউনিটি হেল্প প্রয়োজন হলে কি করব আমি? আমার এই কাজটা 10 জনকে দিয়ে করাই নিব। 10 জনকে দিয়ে করাই নেওয়ার সময় আমি বললাম যে আসো আমরা 10 জন মিলে কাজটা করি। এই কাজটা 10 জন মিলে করার ফলে যে টাকাটা হবে সেই টাকাটা আমরা 10 জন ভাগ করে নিব। তাহলে তারা আপনাকে হেল্প করবে না? অবশ্যই হেল্প করবে। যে কাজটা পেয়েছে সে কাজটা ভালো করে করছে বিধায় সে একটু বেশি টাকা নিচ্ছে, কিন্তু বাকিদেরকে কিছু টাকা দিচ্ছে। চাকরির ক্ষেত্রে যদি আপনার কোনো হেল্প চায়, স্যালারি দেয়, কখনোই কিন্তু দেয় না। বড়জোর বলিছে চলো আজকে তোমাকে আমি হচ্ছে একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো করে খাওয়াবো। এই জন্যই ফ্রিল্যান্সারদের কমিউনিটি হেল্প খুব বিল্ড আপ হয়, এবং প্রত্যেকটা ফ্রিল্যান্সারই একটা কমিউনিটির মধ্যে থাকে। এদের একটা কমিউনিটি খুব দ্রুত গ্রো আপ হয়। এরপরে যেটা আছে এখানে বলবো পসিবিলিটি অফ বিল্ডিং অফ ইন্ডাস্ট্রি। ফ্রিল্যান্সিং সেক্টরে খুব দ্রুত পসিবিলিটি থাকে যে একটা বিল্ডিং অথবা একটা ইন্ডাস্ট্রির মালিক হতে। কিভাবে থাকে চিন্তা করেন। সাপোজ আপনারা আজকে এখানে 15 জন বা 20 জন আছেন, এই 15 জনের মধ্যে আপনারা 2 মাস বা 3 মাস ধরে কাজ শিখছেন, শেখার পরে একটা ছোট্ট কাজ পেলেন $50। এই $50 কাজটা করে আপনার কাজের আগ্রহটা খুব বেড়ে গেল। তারপরে আপনি যেটা করছেন, আপনি কাজের জন্য চেষ্টা করছেন, এমত অবস্থায় একটা বড় ক্লায়েন্ট পেলেন, যে ক্লায়েন্টটা আপনাকে প্রতি মাসে $2000 কাজ দিচ্ছে, যে কাজটা আপনার একা করা পসিবল না। তখন আপনি কি করলেন? যেহেতু $2000 কাজ আসছে, আমরা একটা কাজ করি, আমরা যে 15 জন ছিলাম এই 15 জন নিয়ে একটা টিম তৈরি করি। এই টিমটা তৈরি করে এই 15 জন করে $2000 ইনকাম করছি, সমানভাবে ভাগ করে নিচ্ছি বা আলাদা আলাদা করে নিচ্ছি। কিছুদিন পরে এই যে আপনি $2000 কাজ পাওয়ার পরে এরকম 5-7টা ক্লায়েন্ট পাইলেন, প্রতি মাসে 20-25 হাজার কাজ আসছে। তখন কিন্তু আপনি কি ওই ঘরে বসে সবাইকে নিয়ে কাজ করতে পারবেন? আপনার তখন কিন্তু চিন্তা হবে না আমি একটা হচ্ছে অফিস ভাড়া নেই, যেখানে আমরা একটা এরকম টিম তৈরি করি, কিছু মানুষকে নিয়োগ দেই, যে নিয়োগের মাধ্যমে আমরা তাদেরকে দিয়ে কাজ করাবো। এরকম আস্তে আস্তে যখন আপনি ভালো কিছু করবেন দিব। হ্যাঁ, বুঝতে পারছি কি যে বিষয়টা? জি আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। ভাইয়া। এরপরে যে বিষয়টা আছে, ফ্রিল্যান্সিং সেক্টরে আরেকটা বিষয় আছে খুব ইম্পর্টেন্ট, জিরো লিমিটেশন অফ এজ, জেন্ডার এন্ড ক্রিড। এখানে কোনো বয়সের, কোনো ধর্ম, বর্ণের কোনো ভেদাভেদ নাই। প্রত্যেকটা পেশা বা হচ্ছে অন্যান্য জায়গায় বয়স বা ধর্মের ভেদাভেদ আছে, কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমাদের বয়স বা ধর্মের ভেদাভেদ নাই। কিভাবে নাই আমরা বলি, এই জন্যই নাই, আমরা চাকরি বাকরির ক্ষেত্রে যাদের 32 বছর বয়স তারা কি চাকরি করতে পারি? 32 পরে কি, এই 32 বলছি, যারা 30 বছর বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, 30 বছরের পরে কি কেউ গভর্নমেন্ট জবে ঢুকতে পারি আমরা? কখনোই কিন্তু গভর্নমেন্ট জবে ঢুকতে পারি না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের 30 বছর আগেই গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। কিন্তু ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমাদের মাঝে দেখেন সিনিয়র কিছু ভাই আছে, তাদের কি বয়সে কোনো ভেদাভেদ আছে? একজন বয়স্ক মানুষও ফ্রিল্যান্সিং করতে পারে, একজন বাচ্চা মানুষও ফ্রিল্যান্সিং করতে পারে, কিন্তু আগে তাকে কি করতে হবে? প্রপার স্কিল হতে হবে। সে যদি ভালো স্কিল হয়, সেক্ষেত্রে সে ভালো করে কাজ করতে পারবে। ঠিক আছে? এরপরে যে বিষয়টা আসছে, এরপরে দেখেন ওয়ার্ক ফ্রম এনিহোয়ার। সাপোজ দেখেন আমি কিন্তু ঢাকাতে থাকি, আমার বাসা সাভারে। আমি ঢাকা থেকে মার্চের 24 তারিখে চলে এসেছি, প্রথমে বলেছি। আমি কিন্তু ঢাকা থেকে এখন গ্রামে বসেই ফ্রিল্যান্সিং করছি। ইভেন গ্রামে বসেই আপনাদেরকে, এই যে আপনারা বিভিন্ন জেলার মানুষ আছেন, ঢাকার আছেন, রাজশাহীর আছেন, তারপরে হচ্ছে মুন্সিগঞ্জের আছেন, পঞ্চগড়ের আছেন, তারপরে হচ্ছে কক্সবাজারের আছেন, তাদেরকে আমি এখানে ঘরে বসেই ক্লাস নিচ্ছি। কিভাবে সম্ভব হচ্ছে বলেন? এই যে ঘরে বসেই আমি আমার ল্যাপটপ এবং ইন্টারনেট দিয়েই কাজ করছি। ফ্রিল্যান্সিং এমন একটা পেশা যেটা হচ্ছে যদি আপনার ইন্টারনেট থাকে এবং যদি আপনার একটা ল্যাপটপ থাকে এবং হচ্ছে পাওয়ার যেটা ইলেকট্রিসিটি থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায় বসে কাজ করতে পারেন। এখন আপনি চিন্তা করেন যে আমি
আমার অফিসের বসকে বলবো যে স্যার আমাকে কিছু দিন ছুটিতে আমি সেন্ট মার্টিনে ঘুরতে যাচ্ছি, আমি আপনার কাজগুলো নিয়ে যাব বাসায়, আমি অফিসের কাজগুলো নিয়ে যাব, ওইখানে বিচে বসে বসে কাজগুলো করব। কোনো অফিসের বস কি আপনাকে এইরকম অপরচুনিটি দিবে? কখনো দিবে কি? কখনোই কিন্তু দিবে না। কিন্তু আমি যদি ফ্রিল্যান্সিং করি, আমি ঘুরতে যাইতে ইচ্ছা হয়েছে আমার বন্ধুদের সাথে, আমি ঘুরতে গেছি কোন একটা বিচে, ঘুরতে যাওয়ার পরে আমি রাতে বসে আছি, বিচে বসে বসে ল্যাপটপ নিয়ে ইন্টারনেট সংযোগ থাকলে আমি সুন্দর করে কাজটা করতে পারছি। তাহলে আমাদের ফ্রিল্যান্সিং পেশায় ওয়ার্ক ফ্রম এনিহোয়ার, আমরা যে কোনো জায়গায় বসে কাজটা করতে পারি। এরপর স্ট্রং ফাউন্ডিং, দেখেন প্রত্যেকটা পেশায় স্ট্রং ফ্যামিলি বাউন্ডিং এর একটু বাধ্যবাধকতা থাকে, এই জন্যই যে এখনকার প্রেক্ষাপট বলবো না, কিছুদিন আগের প্রেক্ষাপট ছিল এরকম যে ধরেন আমাদের বাসা যদি ঢাকাতে আমরা যারা চাকরি করি, যাদের বাসা একটু দূরে, অফিসে যে জ্যাম ঠেলে অফিসে যেতেই, ধরেন অফিস হচ্ছে 9টায়, 7টার সময় বেরোনো লাগে, 7টার সময় সে ঘর থেকে বের হয়ে যায়, আবার অফিস শেষ হয় হচ্ছে 6টার সময়, এই 6টার সময় আসছে, বাসায় আসতে আসতে আবার 9টা বাজে। ইভেন এরকমও অনেক ভাইয়ের কাছ থেকে আমি শুনেছি যে তাদের ছেলে মেয়ে যখন হচ্ছে তার বাবা অফিসে যায়, তখন তার ছেলে মেয়ে ঘুমায় থাকে, এবং যখন তার বাবা ব্যাক আসে তখনও তার ছেলে মেয়ে ঘুমায় আসে। এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে কিছুদিনের মধ্যে তার ছেলে মেয়ে এভাবে বলে যে তার বাবাকে অনেক দিন দেখে না, শুক্রবারের দিন তাও অফিসের বস বলে আজকে রফিক সাহেব আজকে হচ্ছে একটা স্পেশাল মিটিং আছে, আপনারা অবশ্যই মিটিং এ অ্যাটেন্ড করবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বললাম। তো অনেক সময় এই প্রোগ্রামে সে অ্যাটেন্ড করতে গিয়ে কি হয়, কোন একটা বিয়ের অনুষ্ঠানে তারা হাজবেন্ড ওয়াইফ গেছে, বাচ্চা কোন ক্লাসে পড়ে তার বাবা ভুলে গেছে, এত পরিমাণ কাজ করে। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলছি, যে স্ট্রং ফ্যামিলি বাউন্ডিং এইটা হচ্ছে ফ্যামিলিকে দেওয়া পসিবল হয় না অন্য পেশায়, কিন্তু ফ্রিল্যান্সিং যারা করেন তারা হচ্ছে নির্দিষ্ট কাজের কিছু বাধ্যবাধকতা থাকে, তারা টাইমকে ভাগ করে কাজ করে বিধায় তাদের ধরেন ফ্যামিলিতে কোনো বিয়ের প্রোগ্রাম বা অন্যান্য প্রোগ্রামে তারা তাদের ফ্যামিলিকে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারে। এটা আমি এখানে বোঝাতে চাইছি যে স্ট্রং ফ্যামিলি বাউন্ডিং হচ্ছে ফ্রিল্যান্সাররা তাদের হচ্ছে ফ্যামিলিকে বেশ কিছু সময় দিতে পারে। এরপরে এখনকার প্রেক্ষাপট, এটা আমি 2014 সালে করি, আমার 2014 সালের এটা হচ্ছে টোটাল আমার এটা করা, কিন্তু তখন ভাবছিলাম যে আস্তে আস্তে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর দিকে সমস্ত পৃথিবী ধাবিত, আমরা কিন্তু সব ঘরে বসে কাজ করছি, তাদের অনেক হচ্ছে অফিসের লোকজনকে ছাঁটাই করছে, সেক্ষেত্রে তাদের ঘরে বসে কাজ করায় নিচ্ছে, এক্ষেত্রে আমাদের অনেক এমপ্লয়ি কমাচ্ছে। এখানে দেখেন এমপ্লয়ি প্রিফার টু আউটসোর্সিং ফুল টাইম এমপ্লয়ি, প্রত্যেকটা এমপ্লয়ার চায় যে তাদের হচ্ছে যারা এমপ্লয়ি তারা খুব দ্রুত কাজ করে দিক। এতে কি কি সুবিধা হয় সেই সুবিধা নিয়ে আমি একটু আলোচনা করব। এতে কস্ট মিনিমাইজেশন হয়। কিভাবে কস্ট মিনিমাইজেশন হবে দেখেন, আমি আমার অফিসে 5টা ছেলে রাখবো, 5টা ছেলে কাজ করছে, তাকে 2 ঈদে বোনাস দিতে হবে, তাকে মান্থলি স্যালারি দিতে হবে, কাজ থাকলেও টাকা দিতে হবে, কাজ না থাকলেও টাকা দিতে হবে। যদি আউটসোর্সিং এর মাধ্যমে 5টা ছেলে নিয়োগ দিয়ে এইভাবে যে কাজ থাকলে তুমি কাজ করবা, কাজ না থাকলে কাজ করবা না, তুমি 3 ঘন্টা করে আমার অফিসে আসবা, এসে কাজ করে যাবা, 3 ঘন্টা শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে গেলে তুমি চলে যাবা, এরকম যদি অপশন করি তাহলে কিন্তু আমার কস্টটা মিনিমাইজেশন হচ্ছে। আমার কাজ থাকলে তাকে পে করছি, কাজ না থাকলে কিন্তু তাকে আর পে করছি না। সেক্ষেত্রে আমাদের কি উপকার হচ্ছে? আমাদের উপকার হচ্ছে যে আমাদের কস্টটা মিনিমাইজেশন হচ্ছে। আমি কি পাচ্ছি একটু দেখবো, কস্ট মিনিমাইজেশন হওয়ার পরে আমি ম্যাক্সিমাম আউটপুট পাচ্ছি। ম্যাক্সিমাম আউটপুট পাবো না, তাকে যদি আমি বলি যে 2 ঘন্টা কাজ করে তোমাকে আমি মান্থলি 5,000 টাকা করে দিব, সে কিন্তু চেষ্টা করবে 2 ঘন্টার জায়গায় যদি আমি 4 ঘন্টা কাজ করি তাহলে কিন্তু আমি 10,000 টাকা পাবো। তাহলে একটু কাজটা বেশি করে করি, যত আউটপুট বেশি দিব তত বেশি কাজ পাবো, সেক্ষেত্রে তাদের কাজ করার স্পৃহাটা বাড়বে, সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম আউটপুট পাবো। আমরা কি বুঝতে পেরেছি এই ম্যাক্সিমাম আউটপুট আর হচ্ছে মিনিমাম কস্টের বিষয়টা? জি 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 বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এরপরে যে বিষয়টা আসছে যে স্পেশালাইজড স্কিল ইন থিং কোয়ালিটি আউটপুট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আপনারা যে যে পেশায় আছেন, আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান তাদের অবশ্যই কি স্কিল হতে হবে। আপনি যদি নির্দিষ্ট কাজের প্রতি স্কিলড হন, আমি মনে করি যে কখনো আপনি বসে থাকবেন না। আপনি যদি নির্দিষ্ট একটা কাজের প্রতি স্কিলড হন, সেই কাজ যদি আপনি খুব ভালো করে পারেন, আপনি যে কোনো প্রতিযোগিতামূলক মার্কেট প্লেসে কাজ করতে পারেন, অবশ্যই আপনি ভালো করে কোয়ালিটি আউটপুট দিতে পারলে আপনার কাজের অভাব হবে না। এখন পর্যন্ত কোনো প্রফেশনাল ফ্রিল্যান্সারদের কাজের অভাব হয় না যারা প্রকৃত স্কিল। অনেকে আছে আমরা কি করি, কাজ না শিখে কাজের জন্য দৌড়াই এবং বলি আমি কাজ পাচ্ছি না। আমি আপনাদের অবশ্যই বলবো যে আমরা এরকম করব না। আমি আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে কাজ শিখবো, কাজ শেখার পরে আমরা কাজের পিছনে দৌড়াবো। কারণ হচ্ছে এই জন্যই দৌড়াবো, যদি আমি কাজ না জানি, আমি প্রথমে
কাজ করতে যাব কিন্তু ভালো করে কাজ করতে পারবো না। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমাদের একটা দুর্নাম হবে, যেমন বলবে বাংলাদেশিরা কাজ পারে না, তাই না? তাহলে বাংলাদেশকে আমরা ওই জায়গায় রিপ্রেজেন্ট করবো না, আমরা ভালো করে কাজ শিখবো, শিখে ওই জায়গায় রিপ্রেজেন্ট করবো যে এখানে কাজ করা যাবে। এরপরে দেখেন ফ্লেক্সিবিলিটি অফ টার্মিনেশন চেঞ্জ দ্য ফ্রিল্যান্সার। আমি প্রথমেই বলেছিলাম এখানে ফ্রিল্যান্সাররা কি করে, তাদের কাজগুলোকে ভাগ করে নিয়ে কাজ করে। সাপোজ আমার রাতে কাজ করতে ভালো লাগে, আমি ম্যাক্সিমাম সময় 4:30টার পরে ঘুমাই। এখন আমার রাতে কাজ করতে ভালো লাগে বিধায় আমি রাতে কাজ করি। যাদের রাতে কাজ করতে ভালো লাগে না তারা সকালে কাজ করবে, সন্ধ্যায় কাজ করবে, রাতে ঘুমাবে। এরকম হচ্ছে টাইম ফর চেঞ্জ। টাইমটাকে কি করব আমরা, চেঞ্জ করে নিয়ে কাজ করব। যখন যে কাজ থাকবে সেই কাজটাকে করব, প্লাস কাজটাকে ভাগ করে করব। ঠিক আছে? ফ্রিল্যান্সারদের এইখানে ফ্লেক্সিবিলিটি পারমিশন থাকে। এরপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ ওয়াকিং অন দ্য ওয়ে আউটসোর্সিং। সমস্ত পৃথিবী এখন এই আউটসোর্সিং এর দিকে ধাবিত হচ্ছে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে করোনা সংকটকালীন সময়ে প্রত্যেকটা দেশে আমাদের অনেক জবলেস হচ্ছে। তারা ঘরে বসে যারা হচ্ছে প্রকৃত যারা কাজ করে তারা কিন্তু ঘরে বসে কাজ করছে। দেখেন আমেরিকা, ইউএসএ তে এখন কিন্তু লকডাউন এখনো আছে। ওদের দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার আছে এখন কিন্তু ভালো কাজ পাচ্ছে। কেন কাজ পাচ্ছে? তারা কিন্তু অফিস খুলতে পারছে না, ফিজিক্যালি কাজ করতে পারছে না, বিধায় তারা অনলাইনে আমাদের মতো ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করায় নিচ্ছে। সেক্ষেত্রে কাজের পরিধিটা বাড়ছে। আমাদের কিন্তু আমরা যদি ভালো করে স্কিল হতে পারি অবশ্যই আমাদের কাজের পরিধি আরো বাড়বে। এরপরে যে বিষয়টা বলছি, লার্ন ইউর টুলস এন্ড ওয়ার্ক। অবশ্যই আপনাকে আপনার নির্দিষ্ট কাজের প্রতি যে কাজটা করবেন, সাপোজ আমরা গ্রাফিক্স ডিজাইনার হতে পারি, ওয়েব ডিজাইন করতে পারি, ডিজিটাল মার্কেটিং করতে পারি, অনলাইনে অনেক ধরনের কাজ আছে। আমি কিছুক্ষণ পরে আপনাদের একটু দেখাবো। আমি আজকে টোটাল ফ্রিল্যান্সিং এ কি কি কাজ হয় সেই বিষয়টা দেখাবো আপনাদের। এখানে অনেক ধরনের কাজ আছে। আপনি যে বিষয়েই পারদর্শী হবেন সেই বিষয়ে অবশ্যই আপনাকে আপনার যে কাজ, যে টুলস, এই টুলস গুলোকে অবশ্যই ধারণা নিতে হবে, তাহলেই আপনি ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ কখনোই ভালো করতে পারবেন না। আমার কথা, আমি এটা মনে করি যে আমি যে কাজটা পারবো সেই কাজটা আমি যেন সবার সাথে প্রতিযোগিতার টিকে থাকতে পারি সেভাবে পারবো। এখন সবাই যেভাবে পারে আমি সেভাবে পারলে হবে না, সবার থেকে আমাকে একটু বেশি পারতে হবে, তাহলে আমি ওই প্রতিযোগিতামূলক মার্কেট প্লেসে টিকে থাকতে পারবো। এরপরে যে বিষয়টা আলোচনা করছি, প্যাশনস এন্ড হার্ড ওয়ার্কিং। ধৈর্য এবং কঠোর পরিশ্রম ছাড়া ফ্রিল্যান্সাররা উপরে উঠতে পারে না। আমি এতটুকু বলবো, আপনাদের এখন সময়, যারা হচ্ছে শুরু করছেন তাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। ফ্রিল্যান্সারদের কঠোর পরিশ্রম সবসময় করা লাগে না। প্রথম 1-2 বছর একটু কঠোর পরিশ্রম করে যখন আপনি একটা ভালো পর্যায়ে যাবেন তখন দেখবেন আপনি আপনার এগেনস্টে 5-6 জন ছেলেকে দিয়ে কাজ করাতে পারছেন। তাহলে কি হবে, আপনি নিজে আর কাজ করবেন না, আপনি কাজ নিবেন, কাজ দিবেন, শুধুমাত্র মানুষকে দিয়ে করাবেন। সেক্ষেত্রে আপনার একটা লিডিং পর্যায়ে চলে আসবে। এজন্য এখানে বোঝাতে চেয়েছি প্যাশন এন্ড হার্ড ওয়ার্কিং। ফ্রিল্যান্সিং এর প্যাশন এবং হার্ড ওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করব, ডেভেলপমেন্ট ইওর কমিউনিকেশন স্কিল। অবশ্যই কমিউনিকেশন স্কিলটা অর্জন করতে হবে। আমি প্রথমে আজকে আপনাদের বলি নাই, আমি 2013 সালে একটা কাজ পেয়েছিলাম, সেই কাজটা ছিল পার মান্থ $4,500। সেই কাজটা আমি আমার ইংলিশের স্কিলের কারণে করতে পারি নাই। সেই সময় আমার ইংলিশের স্কিল ছিল অনেক দুর্বল। এজন্য আমরা যারা ফ্রিল্যান্সিং শিখতে আসবো, আমাদের অনলাইনে অনেক রিসোর্স আছে এখন। আমাদের সেই সময় ওইরকম অনলাইনে ওইরকম কিছুই ছিল না। আমরা অনেক চেষ্টা করেও পারি নাই। আপনাদের অনলাইনে অনেক রিসোর্স আছে এবং আমাদের ক্লাসগুলোতে আমরা আপনাদের এই ক্লাস সেই হচ্ছে বা এলএডিপির যে ক্লাসগুলো নিচ্ছি এখানে ইংলিশের একটা পার্ট রাখছি। এখানে ইংলিশের ক্লাসগুলো একটু আমরা দেখলে জাস্ট কমিউনিকেটিভ ইংলিশ, জাস্ট আমি ভালো করে যদি ইংরেজি বুঝি এবং আমি আমার ক্লায়েন্টকে যদি বুঝাতে পারি তাহলেই হয়েছে। আমি যে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে বা ক্লায়েন্ট আমার সাথে মিটিং করবে এরকম না। মোট কথা ক্লায়েন্টকে আমার বিষয়বস্তু যে কাজগুলো করব আমরা সেই কাজগুলো ক্লায়েন্টের কাছ থেকে বুঝে নেওয়া এবং ওই কাজগুলো করে ক্লায়েন্টকে বুঝাই দিতে পারলেই হবে। এইটুকু কমিউনিকেশন স্কিল আমাদের অবশ্যই থাকা লাগবে। আমরা কমিউনিকেশন স্কিল নিয়েও কাজ করব। এরপরে যে বিষয়টা হচ্ছে কমিটমেন্ট। আমরা বাঙালিরা কমিটমেন্ট ঠিক রাখি না। আমি অলমোস্ট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 3,152টা ক্লায়েন্টের সাথে কাজ করেছি অলমোস্ট, আমি আজকে দেখেছি। এই 3,152টা ক্লায়েন্টের সাথে কাজ করতে গিয়ে আমি যতটুকু দেখছি যে আমাকে এইখানে অলমোস্ট 100 থেকে 150 ক্লায়েন্ট আমাকে বলছে বাংলাদেশিদের কমিটমেন্ট ঠিক থাকে না, বাংলাদেশিরা হচ্ছে কথা দিয়ে কথা রাখে না। তা আমি একটু ওদের সাথে আর্গুমেন্ট করেছি, এভাবে বলেছি যে না, বাংলাদেশিরা কমিটমেন্ট ঠিক রাখে না এই কথাটা বলবেন না, কারণ সব বাংলাদেশিরা এক না। কিছু কিছু বাংলাদেশি এরকম আছে আমাদের মতো, কিছু মানুষ আছে যেরকম হচ্ছে সকালে কাজ চেয়েছে, ক্লায়েন্টকে বলেছে কালকে সকালে কাজটা দিব, কিন্তু সে ভুলে গেছে, সকালে আর কাজটা দিতে পারে নাই। সে পরের দিন হচ্ছে বিকেলে এসেছে বা কোনো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছে, পরে কাজটা লেট হয়ে গেছে, পরের দিন দিয়েছে। এইরকম 2-4 জনের কারণে আমাদের কিন্তু বাংলাদেশকে আমরা খারাপ ভাবে রিপ্রেজেন্ট করি। আমরা
কখনোই এরকম করব না। ক্লায়েন্টের সাথে যদি ক্লায়েন্টের জব ডেলিভারি টাইম বা কাজের জন্য যতটুকু সময় দিবে তার আগে সেই কাজটা করে দেওয়ার চেষ্টা করব। তাহলে কি হবে? তাহলে আমরা কমিটমেন্ট ঠিক রাখতে পারবো। আর আমাদের হচ্ছে একটু বদ অভ্যাস আছে, আমরা হচ্ছে নিজেদের মধ্যে কমিটমেন্ট ঠিক রাখি না। আমরা এখন থেকে চেষ্টা করব অবশ্যই কাউকে কথা দিলে সেই কথাটা অবশ্যই রাখার চেষ্টা করব। তাহলে আস্তে আস্তে আমাদের অভ্যাসগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের প্রফেশনাল ক্ষেত্রে কাজ করতেও আমাদের আর এরকম হবে না। আমাদের বদ অভ্যাসগুলোর কারণে আমরা যেকোনো সময় ভুল করে বলে ফেলি যে আমাদের এই বিষয়টা এভাবে করব, কিন্তু আমরা ওইভাবে করতে পারি না। তাহলে আমরা কমিটমেন্টের বিষয়টা ঠিক রাখবো অবশ্যই। এরপরে দেয়ার আর নো শর্টকাট টু সাকসেস। যারা এভাবে বলেন যে 3 দিনে ফ্রিল্যান্সার হব বা একদিনে ফ্রিল্যান্সিং শিখে লাখ লাখ টাকা আর্ন করে, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলবো যে কোনো শর্টকাট আর্ন হয় না। কোনো শর্টকাট করে কাজ শিখে আপনি কিছু করতে পারবেন না। আমরা যে কোর্সটা করাচ্ছি 2 মাসের, এই কোর্সটাতে আমাদের মূলত এলইডিপি তে যেটা করাচ্ছি, আপনাদের যারা এসএসসি পাস আছে তারা এলইডিপি তে, ইন্টার পাস আছে তারা এলইডিপি এর জন্য জয়েন করবেন। আমরা আপনাদের হেল্প করব। আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের সিট ফাঁকা আছে, এপ্লাই করবেন। আর আপনারা যারা হচ্ছে এলইডিপি তে চান্স পাচ্ছে না, তাদের জন্য আমরা সন্ধ্যাকালীন কোর্স শুরু করছি। এইখানে যেটা হচ্ছে আমরা 2 মাস ক্লাস করাচ্ছি। ক্লাস করায়ে আপনাদেরকে একটা স্কিল তৈরি করছি, করে আমরা আপনাদেরকে 6 মাস আমাদের সাথে রাখবো। আমরা ফ্রিল্যান্সিং শেখাই 6 মাসে, কারণ 6 মাসের আগে একজন ফ্রিল্যান্সার প্রকৃতভাবে হচ্ছে টোটাল ফুলফিল ভাবে কাজ করতে পারে না। সেক্ষেত্রে আমাদের কোর্সটা হচ্ছে 6 মাসে টোটালি, কিন্তু 2 মাস শিখাচ্ছি, আরো 4 মাস আমরা ইন্টার্নশিপ করাবো আপনাদের দিয়ে। সেটা হচ্ছে আমাদের কাজ আপনাদের দিয়ে করাবো, বা আপনাদের ভেতরে যারা কাজ পাবে তাদের কাজ আপনাদের দিয়ে করাবো। সেক্ষেত্রে কি হবে? কাজের প্রতি আপনাদের একটা ভালো ধারণা হবে। কেউ যদি বলে একদিনে ইনকাম করা যায়, 2 দিনে ইনকাম করা যায়, এটা হচ্ছে সব থেকে শর্ট। এই কথাগুলো ঠিক না। সবসময় আপনারা এই সব অ্যাড গুলোকে পরিহার করবেন। এই চটকদার বিজ্ঞাপন অনেক আছে বাংলাদেশে, অনেক চটকদার বিজ্ঞাপন দিয়ে হচ্ছে অনেক কিছু করে, কিন্তু তারা তাদের হচ্ছে সাকসেস হিস্ট্রি দেখবেন, ওই দিন শেষে দেখবেন আউটপুট জিরো। ওইরকম আউটপুট জিরো নিয়ে আমরা কাজ করব না। আমরা যেহেতু এখন সবাই ম্যাচিউরড এবং সবাই পড়াশোনা করি, আমরা বুঝবো যে আমাদের 1 মাসে এটা সম্ভব না। যদি 1 মাস বা 2 মাসে ফ্রিল্যান্সিং সম্ভব হতো, তাহলে হচ্ছে আমরা এই 17 বছর ধরে মাস্টার ডিগ্রি পড়াশোনা করতাম না। 17 বছর ধরে মাস্টার ডিগ্রি বা 15 বছর পড়াশোনা করার পরে কেউ 20,000, 25,000 বা 30,000 বা 50,000 টাকা বেতনের চাকরি শুরু করে স্টার্টিং এ। কেউ এই ফ্রিল্যান্সিং 2 মাস করে 50,000 টাকা ইনকাম করে। তাহলে কি সম্ভব? তাহলে তো পড়াশোনা করতো না, শুধুমাত্র 2 মাস ফ্রিল্যান্সিং শিখতো আর ফ্রিল্যান্সিং করতো, কেউ পড়াশোনা করতো না। এজন্য পড়াশোনা করতে যেরকম সময় লাগে, ফ্রিল্যান্সিং করে সাকসেস হতেও সময় লাগে, কিন্তু একটু সময় দিতে হবে। শর্টকাট করে আমরা কোনো কিছু করব না। শর্টকাট দিয়ে আপনি কয়েকদিনের জন্য শর্টকাট দিয়ে পারবেন না। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ফেইলার লিড টু সাকসেস। আমি যখন প্রথম কাজটা মিস করি, আমি আমার নিজের অভিজ্ঞতাই বলছি, তখন আমি হতাশ হয়ে গেছিলাম। আমি সত্যি কথা প্রচুর হতাশ হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে আমার দ্বারা হবে না। আমি লাস্ট 7 দিন কি 14 দিনের মাথায় আরেকটা $20 ইল্যান্সে কাজ পাই। ওইখান থেকে আমার কাজ পাওয়া শুরু। আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমি আপনাদের মাঝে কিছুক্ষণ আগে বলেছি 3,152টা ক্লায়েন্টের সাথে কাজ করেছি, এবং আপনাদের মতো আপনাদের ফ্রিল্যান্সিং স্টুডেন্ট প্লাস আমি একটা কলেজের হচ্ছে ট্রেনার ছিলাম, সেখান থেকে আমার প্রায় আপনাদের মতো বাংলাদেশে 1700 স্টুডেন্ট আছে। আমার কোনো জেলায় গেলে আমার ওই জেলাকে রিপ্রেজেন্ট বা চেনার দরকার হয় না, ওই জেলায় কি বিখ্যাত ওই জেলার স্টুডেন্টকে আমাকে দিয়ে ঘোরায়। এটা হচ্ছে আমি আমার অল্প বয়সে আমি গর্ববোধ করি। এজন্যই বলছি যে আপনারা ফেইল হবেন তো মনে করবেন যে না আমি পারছি না, চেষ্টা করবেন যে কোনো কিছুতে বাধা আসা মানে ওইটাকে যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে আপনি সাকসেস। কখনোই কোনো কিছুকে বাধা আসবে আমরা বসে থাকবো এটা করব না কখনোই। এরপরে যে বিষয়টা আসবে, আমাদের প্রথম যে টপিকসটা ছিল সেই টপিকসটুকু শেষ। আমাদের এই টপিকসে কি কারো কোনো প্রশ্ন আছে? না। না না, বুঝতে পারছি আচ্ছা, ক্লিয়ার। বুঝতে পেরেছি সবাই যে ফ্রিল্যান্সিং এর হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের যা সুবিধাগুলো বললাম, আমি একটু অসুবিধাও বলবো একটু শেষে। কারণ প্রত্যেকটা বিষয়ের খালি যদি আপনারা বলেন যে স্যার শুধু সুবিধাই বলছেন, অসুবিধা কি নাই? হ্যাঁ, অসুবিধাও আছে, অসুবিধাও আমি একটু বলবো। তার আগে আমরা আউটসোর্সিং কি এবং ফ্রিল্যান্সিং কি এই বিষয়টা একটু ধারণা নিব। কারণ আমি আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সিং করে কি আদৌ ইনকাম করা যায় কিনা, তারপরে ফ্রিল্যান্সিং এর কাজের ক্ষেত্রগুলো কি কি, কোন কোন মার্কেট প্লেসে কাজ করা যায়, সব টোটাল আমি নারী নক্ষত্র দেখাবো। এবং আপনাদের জন্য হচ্ছে এই টোটাল লাইভের সাথে থাকুন। আপনাদের শেষে কিছু অফার আছে, যে অফার গুলো আপনাদের জন্য কাজে লাগবে। আপনাদের ছেলে সন্তান বা যারা আছেন তাদের জন্য এইখানে কিছু কোর্সের অপরচুনিটি আছে, ফ্রি কোর্স আছে, পেড কোর্স আছে। ফ্রি কোর্স হচ্ছে গভর্নমেন্টের কিছু কোর্স আছে, সেই কোর্সে আমরা আপনাদেরকে এনরোলমেন্ট করাই দিব, আমাদের মূল উদ্দেশ্য সেটা। আর পেড কোর্স হচ্ছে যারা ওই ফ্রি কোর্সে অংশগ্রহণ করতে পারবে না তাদের জন্য পেড কোর্সের কিছু কথা বলবো, ঠিক আছে?
আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে আউটসোর্সিংটা কি। এই বিষয়টা আমাদের একটু ধারণা নিতে হবে যে অনেক ফ্রিল্যান্সারই যারা নতুন বাজারে কাজ করছে অনলাইন মার্কেটপ্লেসে, তারা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংটাকে গুলাই ফেলে। আমরা আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং কথাটা কিন্তু এক না। আমরা একটু ধারণাটা নেই। আউটসোর্সিংটা হচ্ছে পারিশ্রমিকের বিনিময়ে কোনো কাজ করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। সাপোজ আমার বাসায় একজন কাজের বুয়া দরকার, আমি একটু উদাহরণ দিয়ে বলি। সে কাজের বুয়া প্রতিদিন হচ্ছে হচ্ছে আমার বাসার রুমটা মুছে দিয়ে যাবে আর আমার কাপড় চোপড় ধুয়ে যাবে। এই জন্য আমি মান্থলি 5,000 টাকা করে দিচ্ছি। এখন সে প্রতিদিন আমার 2টা কাজ করছে, এই জন্য 5,000 টাকা করে আমি দিচ্ছি। সে কিন্তু 1 ঘন্টা করে আমার বাসায় সময় দেয়। এরকম সে 5টা বাড়িতে কাজ করে। তাহলে তার মান্থলি ধরেন 15,000 টাকা বা 20,000 টাকা ইনকাম। সে 5টা বাড়িতে কাজ করে। সে 5টা বাড়ির পরে কি আর কাজ করতে পারে? তার টাইম শেষ হয়ে গেলে পারে কি? পারে না। না, না। আউটসোর্সিং হচ্ছে এমন একটা বিষয় যে পারিশ্রমিকের বিনিময়ে কোনো কাজ করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। কিভাবে হয় একটু দেখি, তারপরে ফ্রিল্যান্সিং বিষয়টা বলবো। দেখেন, একজন ওয়ার্কার এবং একজন ক্লায়েন্ট, দেখেন একজন ফ্রিল্যান্সার, একজন ক্লায়েন্ট, একজন আউটসোর্সার এবং একজন ক্লায়েন্ট। দেখেন, সে কাজ করে দিচ্ছে, টাকা পাচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি সবাই? কাজ হ্যাঁ, করে নিচ্ছে, টাকা পাচ্ছে। এরপরে যে বিষয়টা আসছে, একটু দেখবো ফ্রিল্যান্সিংটা কি, তারপরে আমি উদাহরণটা দিব। একজন ফ্রিল্যান্সার এমন এক ধরনের কর্মী যিনি একজন নির্দিষ্ট ব্যক্তি কিংবা কোম্পানির সাথে দীর্ঘদিন চুক্তিবদ্ধ থাকে না। আমি ফ্রিল্যান্সার, আমি কি একটা কোম্পানির সাথে কাজ করব? আমি এট এ টাইম অনেকগুলো কোম্পানির সাথে কাজ করতে পারি। কিন্তু সাপোজ একজন আউটসোর্সার, তার কর্মঘন্টা 12 ঘন্টা। সে 12 ঘন্টার পরে 13 ঘন্টা কি কাজ করতে পারবে? সম্ভব, সে ঘুমাবে। কাজ করলে সে টাকা পাবে কিন্তু পারবে না। এজন্য ফ্রিল্যান্সারদের কোনো চুক্তিবদ্ধ থাকে না। এরা একাধিক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করতে পারে। একজন ফ্রিল্যান্সার, আমি এজন্যই বলছি, এমন এক ধরনের কর্মী যিনি কারোর সাথে চুক্তিবদ্ধ থাকে না, সবার সাথে কাজ করতে পারে। এই জন্যই একজন ফ্রিল্যান্সার অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করতে পারে এবং তার হচ্ছে আর্নিং সোর্সটা খুব দ্রুত ডেভেলপমেন্ট হয়। এরপরে যে বিষয়টা আসছে, দেখেন ফ্রিল্যান্সিংটা কিভাবে হয়। দেখেন, সাপোজ আমি একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার, আমার এখানে ইউএস এর ক্লায়েন্ট আছে, ডেনমার্কের ক্লায়েন্ট আছে, সুইডেনের ক্লায়েন্ট আছে। হ্যাঁ, এট এ টাইমে আমি 3টা দেশের ক্লায়েন্টের সাথে কাজ করছি। আমি অলমোস্ট 67টা দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেছি। এটা আমি গর্ব করেই বলি, আমি এজন্যই বলি যে আমি ফ্রিল্যান্সার বলেই করতে পেরেছি, অন্য হলে পারতাম না। আমার দ্বারা কখনোই সম্ভব ছিল না 67টা দেশের ক্লায়েন্টের সাথে কাজ করা। সম্ভব ছিল কি? আমি জীবনে কি যেতে পারতাম? কখনোই পারতাম না। এজন্যই বলবো যে ফ্রিল্যান্সাররা অনেকগুলো ক্লায়েন্টের সাথে এট এ টাইম ঘরে বসেই কাজ করতে পারে। এরপরে যে বিষয়টা বলবো, জব টাইপ ইন মার্কেটপ্লেস। মার্কেটপ্লেসটা কি? মার্কেটপ্লেস হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং এ কাজ করার পরে যেখানে কাজগুলো পাবো সেটাকে আমরা মার্কেটপ্লেস বলি। সাপোজ আমরা এরকম শপিং করতে যাই না, বাজারে যাই। বাজারে কি করতে যাই? আমরা শপিং করতে যাই বা কোনো কিছু কিনতে যাই। কিনতে গিয়ে আমরা কি করি? বাজার থেকে কিনে নিয়ে আসি না? এখন ফ্রিল্যান্সারদের বাজার হচ্ছে মার্কেটপ্লেস। কি ধরনের মার্কেটপ্লেসে কাজ আছে সেই বিষয়ে আমরা একটু ধারণা নিব। প্রথমে যেটা আছে, ফিক্সড প্রাইস জব এবং আওয়ারলি রেটেড জব। মার্কেটপ্লেসে 2 ধরনের কাজ থাকে। একটা হচ্ছে ফিক্সড প্রাইস জব, আর একটা হচ্ছে আওয়ারলি রেটেড জব। ফিক্সড প্রাইস জব কোনগুলো? যে কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ বরাদ্দ দেওয়া থাকে, সেটাকে বলা হয় ফিক্সড প্রাইস জব। আর আওয়ারলি রেটেড জব হচ্ছে যে কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ আওয়ারলি কাজ করলে প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট আওয়ারলি রেট থাকে। ওই আওয়ারলি রেট অনুযায়ী নির্ধারণ হয়ে যে যতটুকু পরিমাণ কাজ করে অতটুকু পরিমাণ অর্থ বরাদ্দ থাকে, সেটাকে বলা হয় আওয়ারলি রেটেড জব। ঠিক আছে? এই ফিক্সড প্রাইস জব এবং আওয়ারলি রেটেড জবের মধ্যে পার্থক্যটা কি আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমরা একটু মনোযোগ সহকারে দেখি। আচ্ছা, আচ্ছা, দেখেন ফিক্সড প্রাইস জবটা কি বলছে। দিস কাইন্ড অফ জব হ্যাজ লিমিটেড কোয়ান্টিটি জব এন্ড এ ফিক্সড প্রাইস ট্যাগ। আফটার কমপ্লিটেশন অফ জব ফ্রিল্যান্সার গেট পেড। বলছে যে এই কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ বরাদ্দ দেওয়া থাকে। আপনি যখন কাজটা করে দিবেন, আপনাকে ক্লায়েন্ট কি করবে? পেড করবে। কাজ শেষ হবে, তারপরে ওই পরিমাণ অর্থ পেড করবে। এরপরে আওয়ারলি রেটেড জবটা কি একটু দেখি। আওয়ারলি রেটেড জব হচ্ছে দিস কাইন্ড অফ জব ইজ লাইক এ মিড টার্ম ডিড হোয়ার দ্য ফ্রিল্যান্সার গেট পেড এভরি আওয়ার ওয়ার্ক। এখানে আওয়ারলি রেটেড জব হচ্ছে, আমি একজন ফ্রিল্যান্সার, আমি বলি যে আমি 15 আওয়ার হচ্ছে 1 ঘন্টায় $15 নিচে কাজ করব না সাপোজ। তাহলে আমি যদি 1 ঘন্টায় $15 ইনকাম করতে চাই, আমি যদি 1 ঘন্টায় উইকে আপনার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু ফিক্সড
রিলেটেড জবটা হচ্ছে যে আপনি কাজ শেষ করবেন, ক্লায়েন্ট কাজ কমপ্লিট করলে সেই কমপ্লিটেড করার পরে জমা হবে। এবং আওয়ারলি রেটেড জবটার কিছু পার্থক্য আছে। আওয়ারলি রেটেড জবটা হচ্ছে টাইম টেকার অন করে করতে হয়। সাপোজ আমি আওয়ারলি রেটেড জব নিলাম, নিয়ে অন্য কাজ করছি আর আওয়ার উঠাচ্ছি, এভাবে কিন্তু হবে না। আপনাদের এখানে টাইম টেকার আছে, ফ্রিল্যান্সারে আছে, আপওয়ার্কে আছে, এই ট্র্যাকার ওপেন করে আপনাকে কাজ করতে হয়। বুঝতে পেরেছি এই বিষয়টা? ক্লায়েন্ট আপনার কাজটা সে দেখতে পারবে এবং ক্লায়েন্ট অ্যাপ্রুভ করবে যে আপনার কাজটা হচ্ছে কিনা। এরপরে যে বিষয়টা আমরা দেখছি যে হাউ টু গেট মানি ফ্রম পকেট ফ্রম অ্যাব্রোড। আমাদের তো এইটুকুই দরকার যে আমাদের টাকাটা কিভাবে আমাদের পকেটে আসবে, এটুকু দরকার না আমাদের? আমরা তো কাজ করব, কাজ করার পরে টাকাটা কিভাবে পকেটে আসবে। প্রথমে দেখেন, অ্যাপ্লাই ফর ফিক্সড অর আওয়ারলি রেটেড জব। প্রথমে আমাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে এবং ফিক্সড এবং আওয়ারলি রেটেড কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। বায়ার উইল বার্গেন অ্যাবাউট প্রাইস এন্ড স্যাম্পল। প্রত্যেকটা বায়ার বা ফ্রিল্যান্সার কি করে, এই বায়ার বা ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারের সাথে দর কষাকষি করে। সাপোজ আমরা বাজারে যাই, বাজারে গিয়ে জিজ্ঞেস করি মামা আলুর দাম কত, সে বলে 25 টাকা কেজি। আমরা পাশের আরেকটা দোকানে যাই, গিয়ে জিজ্ঞেস করি মামা আলুর দাম কত, তাই না? উনি বলে মামা 22 টাকা কেজি। পাশের আরেকটা দোকানে যায়, আলুর দাম কত, সে বলে 23 টাকা কেজি। এখন প্রথম দোকানে যে বলছে, ও বলছিল যে মামা আমার আলু সব থেকে ভালো, আমার আলুতে কোনো ছোট আলু নেই, আমার আলু পচা নয়, আমার আলু সব থেকে ভালো। এখন আমরা তো ভালো আলুটাই নিব, তাই না? ভালো জিনিস নিব না? এরকম ফ্রিল্যান্সারদের মধ্যে এরকম আছে কিছু ক্যাটাগরি ফ্রিল্যান্সার, যারা ভালো কাজ করে তাদের কাজের রেট সবসময় বেশি থাকে। আবার যারা নতুন তারাও ভালো কাজ করে, তারা একটু কম হচ্ছে রেট দেয়। সেক্ষেত্রে কিছু ক্লায়েন্ট আছে নতুনদের পছন্দ করে, কিছু ক্লায়েন্ট আছে টপ রেটেড যারা ফ্রিল্যান্সার তাদের পছন্দ করে। এরকম করে দর কষাকষি হয়। একটা ক্লায়েন্ট আপনাকে বললো এই কাজের জন্য তুমি কত চাও, আমি বললাম $100 চাই। সে বললো না, $100 অনেক বেশি হয়ে যায়, তোমার পাশে তো $40 চাচ্ছে। আমি বললাম যে তার কাজের কোয়ালিটির থেকে আমার কাজের কোয়ালিটি ভালো এবং আমি তোমাকে প্রফেশনাল সার্ভিস দিতে পারবো, আমার এত বছরের কাজের অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে তুমি আমার স্যাম্পল গুলো দেখো, যদি পছন্দ হয় তাহলে আমাকে বলো। সে বললো যে ঠিক আছে, তুমি 100 তো বেশি হয়ে যায়, ঠিক আছে তুমি 80 দাও, তাহলে আমি তোমাকে কাজটা দিই। তাহলে আমি পরে কি করলাম, তার কথায় রাজি হয়ে $80 কাজটা নিয়ে নিলাম। এইরকম ভাবে ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারের মধ্যে দর কষাকষির মাধ্যমে কাজটা সম্পাদিত হয়। গেট দ্য জব ফাইল বাই। আমরা এই যে কাজটা পেলাম, এই কাজটা নিব কিসের মাধ্যমে? এরোপ্লেনে নিব? ইউএসএ, কানাডা, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে এদের সাথে কাজ করব? এরোপ্লেনে কি বলবো যে আমাকে একটা এরোপ্লেনে করে কাজ পাঠাই দাও? বলবো কি? কিসের মাধ্যমে কাজগুলো নিতে পারি সেই বিষয়টা আমরা একটু দেখবো। সেটা হচ্ছে আমরা ইমেলের মাধ্যমে নিতে পারি। আমাদের ভার্চুয়াল কিছু ক্লাউড আছে, যেমন ড্রপবক্স, উইট্রান্সফার, গুগল ড্রাইভ, এই সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে। এই বিষয়গুলো আমরা জানি যে আমাদের গুগল ড্রাইভে 15 জিবি পর্যন্ত জায়গা আছে, তাই না? আমরা গুগল ড্রাইভের মাধ্যমে এই কাজগুলো নিতে পারি। ড্রপবক্স এবং উইট্রান্সফারের মাধ্যমে এখানে ফ্রি স্পেস দেয় তারা 3.5 জিবি মতো। আপনি যদি চান $10 করে খরচ করলে 1 টেরাবাইট পর্যন্ত অনলাইনে ক্লাউড পাবেন। এই ক্লাউড দিয়ে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এরপরে যে বিষয়টা আছে, এরপরে কাজটা নিলাম, এরপরে এই কাজটা নেওয়ার পরে কাজটা কমপ্লিট করে দিব। কমপ্লিট করে দেওয়ার পরে ক্লায়েন্টকে কি করব, কাজটা ডেলিভারি করব। ক্লায়েন্ট কাজটা পাওয়ার পরে কিসের মাধ্যমে পেমেন্ট করবে? যে মার্কেট প্লেস থেকে আমি কাজটা নিলাম, সেই মার্কেট প্লেসে আমাদের কাজটা শেষ হয়ে গেলে ওই মার্কেট প্লেসে আমাদের টাকাটা আসবে। তাহলে কিভাবে কাজ নিতে হয়, কিভাবে কাজ দিতে হয় বুঝছি? বিষয়টা ক্লিয়ার সবাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা বুঝছি বিষয়টা। এরপরে এটা বলে ফেলছি, ফ্রিল্যান্সিং এর সুবিধা এবং স্বাধীনতা এটা বলেছি অলরেডি। আমরা একটু দেখি। আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে যা যা প্রয়োজন আমাদের, এই বিষয়টা আমাদের একটু জানা দরকার, কারণ আমাদের নতুন যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে যাচ্ছে তাদের জন্য এটা একটু খুব ইম্পর্টেন্ট। তাদের হচ্ছে ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে। দেখেন, আপনি যদি ভালো কাজ করতে চান, আপনার পিসিটা যদি স্লো হয় বা আগেকার ভার্সনের হয়, আপনার কাজ করতে অনেক প্রতিবন্ধকতা আসবে, আর প্রতিবন্ধকতাকে জয় করে ফ্রিল্যান্সিং করাটা খুব কষ্টের। এর জন্য যারা নতুন ভাবে ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছি, তারা একটু কষ্ট করে হলেও কিছু টাকা জমায়ে আমরা একটা হচ্ছে ভালো কনফিগারেশন, বলতে গেলে আমাদের এখানে অত ভালো কনফিগারেশনের পিসির দাম অনেক বেশি। সেক্ষেত্রে আমরা 30-35 হাজার টাকার মধ্যে একটা যদি কম্পিউটার নিতে পারি, তাহলে মোটামুটি আমাদের একটা ল্যাপটপ বা কম্পিউটার নিলে খুব ভালো মানের চলতে পারে। এইরকম মানের একটা কম্পিউটার নিব আমরা, ভালো মানের ইন্টারনেট সংযোগ, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আমরা এলইডিপি তে ক্লাস নিতে গিয়ে যেটা দেখছি, আমাদের অনেক প্রশিক্ষণার্থীদের ইন্টারনেটের সংযোগ অনেক খারাপ, বা আমাদের ইন্টারনেট ব্যবস্থা অনেক ভালো না আমাদের গ্রাম পর্যায়ে। সেক্ষেত্রে আমাদের ক্লাস নিতে অসুবিধা হচ্ছে। আমরা অবশ্যই যেখানে থাকবো ভালো মানের একটা ইন্টারনেটের সংযোগ দেওয়ার চেষ্টা করব। এরপরে
কাজ করার জন্য একটা সুন্দর পরিবেশ। সবসময় এটা মনে রাখবেন, আপনি যেখানে কাজ করবেন সেই কাজের জায়গাটা, যে পিসিটা বা টেবিলটা বা যেখানে আপনি বসে কাজ করবেন সেই জায়গায় একটা সুন্দর পরিবেশ তৈরি করে নেবেন। তাহলে আপনার কাজটা করতে ভালো লাগবে। আপনি অগোছালো জায়গায় যদি কাজ করেন তাহলে আপনার কাজ করার প্রতি মন মানসিকতা থাকবে না, একটা ভালো আউটপুট আমরা দিতে পারবো না। সেক্ষেত্রে অবশ্যই একটা সুন্দর পরিবেশ তৈরি করে নিব। কাজ শেখা এবং শেখার পর অনুশীলন করার জন্য প্রয়োজনীয় সময়। আমরা যে কাজগুলো শিখবো সেই কাজগুলো শেখার পরে আমরা সুন্দর করে অনুশীলন করব। অবশ্যই অনুশীলন না করলে আমরা কিন্তু ওই কাজগুলো প্রপার শিখতে পারবো না। আমি খালি শিখলাম আর হচ্ছে এক পাশ থেকে শিখলাম এক পাশ থেকে ভুলে গেলাম, এইভাবে কিন্তু হবে না। আপনি যে কাজগুলো শিখবেন সেগুলো যথাযথ প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কি হবে, আমরা ওই কাজগুলোকে সুন্দর করে করতে পারবো। এরপরে যে বিষয়টা আসছে, আউটসোর্সিং করতে বা ফ্রিল্যান্সিং করতে যা যা প্রয়োজন এটা বলে ফেলছি। প্রফেশনাল হতে হবে, কাজ করার দক্ষতা থাকতে হবে, কাজ পাওয়ার মাধ্যম জানতে হবে। এইটা আমি অলরেডি বলে ফেলেছি। কোথায় কাজ পাওয়া যায় এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কোথায় কাজ পাওয়া যায় আমরা একটু আলোচনা করব। এখানে অনেকগুলো মার্কেট প্লেসের নাম আছে, যেমন বাংলাদেশ বা বাংলাদেশ বলছি, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বেশিরভাগই এখন ফাইবারের প্রতি বেশি মানুষের ঝোঁক। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, গুরু, তারপর 99 ডিজাইন থেকে শুরু করে আরো কিছু মার্কেট প্লেস আছে। তা আমরা এখানে টপ রেটেড কিছু মার্কেট প্লেসের নাম বলছি, যে মার্কেট প্লেস গুলোতে খুবই প্রতিযোগিতামূলক বাজারের মার্কেট প্লেস। যেমন আপওয়ার্ক, আপওয়ার্কে হচ্ছে আমাদের এখানে আওয়ারলি রেটেড জব এবং ফিক্সড প্রাইজের জব থাকে। ফাইবার, ফাইবার হচ্ছে খুব সহজে কাজ পাওয়া যায়, এই জন্য ফাইবারটা খুব জনপ্রিয় হয়েছে এবং এখানে 24 আওয়ারের জন্য কাজের জন্য সময় দেওয়া থাকে। ফ্রিল্যান্সার.কম আছে, ফ্রিল্যান্সারে যারা নতুন, যারা গ্রাফিক ডিজাইনে কাজ করে তারা লগো কন্টেস্ট বা বিভিন্ন ধরনের কন্টেস্টের জন্য খুব ভালোভাবে কাজ করতে পারে। তারপরে গুরু.কম আছে, পিপল পাওয়ার আওয়ার আছে, এছাড়াও অনেকগুলো মার্কেট প্লেস আছে। আমাদের এই মার্কেট প্লেসটা হচ্ছে যে আমরা কাজ শেখার পরে এইখানে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খুলে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমাদের কেউ যদি আমি অ্যাপ্লাই না করি আমাকে কি কেউ কাজ দিবে? কখনো কেউ কিন্তু কাজ দিবে না। আগে আমাকে নিজের প্রোফাইলটাকে শক্ত তৈরি করতে হবে, তারপরে আমাকে যুদ্ধক্ষেত্রে নেওয়ার আগে কি করতে হবে, ঢাল তলোয়ার বা প্রয়োজনীয় ইকুইপমেন্ট নিয়ে নিজেকে সুসজ্জিত হতে হবে, তারপরেই তো যুদ্ধক্ষেত্রে নামতে হবে। এজন্যই আমাদেরকে টোটালি মার্কেট প্লেসটা সম্পর্কে আগে জানতে হবে, জেনে প্রোফাইলে পোর্টফোলিও রেডি করে তারপরে আমাকে মার্কেট প্লেসে কাজ শেখার পরে আমাদের মার্কেট প্লেসে আসা উচিত। আমি এটা নতুনদের সাজেশন দিব। এরপরে যে বিষয়টা আসবে, আউটসোর্সিং এর কাজের সেক্টর। আমি বলছিলাম প্রথমে যে আমি আজকে টোটাল আউটসোর্সিং এর নারী নক্ষত্র নিয়ে আজকে আপনাদের মাঝে আসবো। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি চেষ্টা করবো একটু দ্রুত বলতে। আমরা একটু একটু মনোযোগ সহকারে সবাই শুনি। যারা আউটসোর্সিং সেক্টরে আসতে যাচ্ছেন, যে আউটসোর্সিং সেক্টরে কি কি কাজ আছে সেই কাজগুলো একটু আমরা জানি। যেমন আউটসোর্সিং সেক্টরে কেউ ভালো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট পারি, ডাটা এন্ট্রি প্রচুর পরিমাণ কাজ আছে। যারা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ভালো জানি এবং ইংলিশে ভালো দক্ষতা আছে তাদের জন্য ডেটা এন্ট্রি প্রচুর কাজ আছে। এছাড়াও রাইটিং এন্ড ট্রান্সলেশন, যারা ভালো ইংলিশে ভালো রাইটিং করতে পারেন, লেখালেখির হাত ভালো, তাদের এখানে প্রচুর রাইটিং এবং ট্রান্সলেটের কাজ থাকে। এখন আর্টিকেল রাইটিং একটা হচ্ছে ট্রেন্ডি জব, অনেকে আর্টিকেল রাইটিং করে খুব ভালো ভালো কাজ করতেছে, অনেক ভালো পর্যায়ে যাচ্ছে। অ্যাডমিন সাপোর্ট, অ্যাডমিন সাপোর্টটা হচ্ছে যে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলি না, আমি আমার অফিসটা হচ্ছে 5 জন ছেলে রাখবো, তারা অনলাইনে কাজ করে দিবে আমার অফিসের। সাপোজ আমি আমার অফিসের স্যালারি হোক বা টোটাল সব কাজগুলো অনলাইনে মানুষকে দিয়ে করাবো। আমার অফিসে টোটাল হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাজ করবে, এটাকে অ্যাডমিন সাপোর্টের কাজ বলে। হ্যাঁ, এরপরে গ্রাফিক ডিজাইন এন্ড ক্রিয়েটিভিটির কথা বলছি। গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেকগুলো কাজ আছে। গ্রাফিক ডিজাইনের মধ্যে যে কাজগুলো আছে, যে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, বিলবোর্ড ডিজাইন থেকে শুরু করে ডিজাইন রিলেটেড ইনফোগ্রাফিক্স, ইউআইএক্স ডিজাইন। আমরা যখন গ্রাফিক ডিজাইনের ভেতরে ঢুকবো তখন দেখতে পাবো কাজগুলো। এরপরে ওয়েব, মোবাইল, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই কাজগুলো অনেক ট্রেন্ডি, কিন্তু এই কাজগুলো করতে গেলে আমাদের স্কিল হতে হবে, কারণ বিদেশিদের সাথে তাল মিলাতে গেলে আমাদের দেশের যারা ওয়েব ডিজাইন ডেভেলপার আছে, যারা ভালো কাজ পারে তারা তো আলহামদুলিল্লাহ ভালো করছে, নতুনরা একটু পিছায় যায়। কেন পিছায় যায়? এখানে কিছু ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করে এই কাজগুলো শেখার জন্য অবশ্যই। যেমন আমরা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের ছাত্র তাদের ক্ষেত্রে প্রবলেম হয় না, কিন্তু যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের ছাত্র বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করাটা একটু ডিফিকাল্ট। সেক্ষেত্রে তাদেরকে একটু পরিশ্রম করতে হয়, সেক্ষেত্রে তাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে একটু বেশি স্টাডি করতে হয়। আইটি অ্যান্ড নেটওয়ার্কিং, আইটি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। আমাদের এখনকার যুগ হচ্ছে ইনফরমেশন টেকনোলজি বেস যুগ এবং এটা থেকেও অনেক আর্ন করা যায়। কাস্টমার সার্ভিস, আপনারা চিন্তা করেন যে রাতে 3টার সময় কোনো একটা সার্ভিস চান, সাপোজ কেউ রকেটে বা বিকাশে বা বিভিন্ন জায়গায় ফোন করে কাস্টমার সার্ভিসে ফোন দেন, ফোন দিয়ে দেখেন ওরা কিন্তু জেগে থাকে না? ওরা কি অফিসে জেগে থাকে? তারা কিন্তু তাদের
নির্দিষ্ট একটা অফিস আছে, সেখানে বসে বসে হ্যালো স্যার, কি বলছেন স্যার, তারা যদি আপনারা যদি খারাপ ব্যবহার করেন, কখনো কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। তাদের রুলস রেগুলেশনের ভিতর এটা নাই। জি স্যার, স্যার আপনি এভাবে বলতে পারেন না স্যার, তারপরে স্যার বলে, কিন্তু বলে না এইভাবে। এরকম কাস্টমার সার্ভিসে প্রচুর কাজ আছে, এখন অনলাইনে প্রচুর কাস্টমার সার্ভিসের কাজগুলো হয়ে থাকে। সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে ডিজিটাল মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, অ্যামাজন মার্কেটিং আছে, এসএমএম আছে, এসইও আছে, অনেক কিছু কাজগুলো আছে। এটা হচ্ছে মার্কেটিং এর মধ্যে পড়ে। ডেটা সায়েন্স এন্ড অ্যানালিটিক্স এই জাতীয় অনেকগুলো কাজ আছে। ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার, যারা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার, হোম বাড়ির ডিজাইন করতে পারেন বা এসটিডিএমএস এর মাধ্যমে ডিজাইন করতে পারেন, তাদের জন্য প্রচুর কাজ আছে অনলাইনে, এবং খুব ভালো ভালো মানের কাজ। ধরো একটা প্রজেক্টে $2,000, $3,000, $5,000 কাজ কিন্তু তারা ঘরে বসেই প্রতি মাসে করতেছে। অ্যাকাউন্টিং এন্ড কনসাল্টিং এর কাজ আছে, অ্যাকাউন্টিং রিলেটেড। সাপোজ আমি চিন্তা করলাম আমার অফিসটা হচ্ছে ইউএসএ তে, এখন আমার অফিসে যদি আমি একটা ইউএসএ লয়ার রাখতে চাই, আমার অফিসের হচ্ছে পলিসি ভায়োলেশনের জন্য যদি আমি একটা লয়ার রাখতে চাই, তাকে আমার মান্থলি $4,000 দেওয়া লাগবে। এখন বাংলাদেশ থেকে আমি একটা ভালো লয়ারকে যদি বলি যে আপনি এক কাজ করবেন, আমার অফিসের ইলিগাল ইস্যু কখন হয়, কোনো ঝামেলা টামেলা ছাড়া কি অফিসে লয়ারদের কোনো প্রয়োজন হয়? হয় না। ওদের কিন্তু কাজ কম কম থাকে। সেক্ষেত্রে আপনি এরকম একটা বাংলাদেশি ভালো লয়ারকে নির্ধারণ করলেন যে আমি তোমাকে মান্থলি $500 করে দিব, তুমি আমাদের হচ্ছে অফিসে ল রিলেটেড কাজগুলো করবা, তাহলে সে ঘরে বসে করতে পারছে না খুব সহজেই। এই রিলেটেড কাজগুলো আমাদের আছে। আমি আপনাদের ফ্রিল্যান্সিং এর আউটসোর্সিং যে সেক্টর গুলো আছে, সেই সেক্টর গুলোকে আমরা একটু ডিসক্রাইব করার চেষ্টা করলাম। এরপরে গ্রাফিক্স এর উপরে আমাদের যে ক্লাসটা হবে, গ্রাফিক্স এর কাজে আমরা কি কি শিখবো সেই বিষয়টা আমরা এখানে দেখব। এখানে বেসিকটা দেওয়া আছে, আপডেটও কিছু কাজ শিখবো আমাদের অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, লাইটরুম, ইনডিজাইনের কাজ আছে, আমাদের এক্সডি আছে। কিন্তু আমাদের এখানে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরটা একটু মূলত হাইলাইট করেছি। এখন দেখেন এখানে অ্যাডোবি ফটোশপ হচ্ছে গ্রাফিক্স এর একটি ইমেজ এডিটিং সফটওয়্যার, এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে এটি হচ্ছে ডিজাইন রিলেটেড সফটওয়্যার গ্রাফিক্স এর। অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর কাজ শিখবো, ক্লিপিং পাথ শিখবো, ইমেজ মাস্কিং শিখবো, শ্যাডো ক্রিয়েটিং শিখবো, ফটো এডিটিং, ওয়াটারমার্ক রিমুভিং, জিআইএফ অ্যানিমেশন, টি শার্ট মকআপ, আরো অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো দেখবো। এছাড়া অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে বুশিয়ার ডিজাইন, প্রিন্ট, লেআউট ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্র্যান্ডিং, লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, ব্যানার অ্যাড ডিজাইন, পোস্টার ডিজাইন, কভার এন্ড প্যাকেজিং ডিজাইন ছাড়াও ইউআইএক্স ডিজাইন ছাড়াও আমরা আরো কিছু কাজ দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাফিক্স এর কাজের মধ্যে পড়ে। এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করছি অ্যাডমিন সাপোর্ট, আমি স্পেসিফিক ভাবে একটু অন্যান্য ফ্রিল্যান্সিং যে কাজের সেক্টর গুলো একটু আলোচনা করছি। অ্যাডমিন সাপোর্টের মধ্যে কি কি কাজ আছে ফ্রিল্যান্সিং এ একটু দেখি। পার্সোনাল এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ আছে, প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ আছে, লিড জেনারেশনের কাজ আছে, ওয়েব রিসার্চের কাজ আছে, ই কমার্স রিসার্চের কাজ আছে, লিঙ্কডইন রিসার্চের কাজ আছে, পিডিএফ ওসিআর কনভার্সনের কাজ আছে, গুগল স্প্রেডশিটের কাজ আছে, ডাটা সেপারেটিং এর কাজ আছে, মেল কালেকশন এন্ড মেল টেস্টিং এর কাজ আছে, তারপরে কিওয়ার্ড রিসার্চ। এটা হচ্ছে অ্যাডমিন সাপোর্টের কাজের মধ্যে পড়ে। যারা এই বিষয়ে ভালো কিছু করবেন তারাও ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে পারবেন। কিন্তু আমি প্রথমেই বলেছি যে কাজে করব আমরা সেই কাজটা অবশ্যই ওই কাজের উপরে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে, না হলে কিন্তু আমরা কখনোই সেই কাজটা করতে পারবো না। এরপরে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মধ্যে দেখেন কি কি আছে, এইচটিএমএল আছে, সিএসএস আছে, জাভা স্ক্রিপ্ট আছে, ওয়ার্ডপ্রেস আছে, পিএইচপি আছে, লারাভেল আছে, এইচটিএমএল টেমপ্লেট ডিজাইন আছে, মেল টেমপ্লেট ডিজাইন আছে। এছাড়া ওয়েব ডেভেলপমেন্টের আরো কিছু কাজ আছে, বুটস্ট্র্যাপ থেকে শুরু করে যে ডিজাইন গুলো কাজ আছে, ডিজাইন রিলেটেড কাজগুলো করতে পারবেন। কাজ পাওয়ার মাধ্যম, এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট, যে আমরা একটু দেখবো। আমাদের ক্লাসটা বেশি লেন্থি হয়ে যাচ্ছে, আমরা বেশি লেন্থি করবো না, আর বেশিক্ষণ না, 10 মিনিটের মধ্যে ভিডিওটা আমরা শেষ করবো। আপনাদের লাইভটা একটু মনোযোগ সহকারে শুনবো। কাজ পাওয়ার মাধ্যম জানতে হবে, আমাদের কাজ পাইতে হলে কি করতে হবে সেটা আগে শুনি। প্রথমে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। কাজ করার পরে, কাজ শেখার পরে আপনাদের একটা সুন্দর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। লিংক ইওর অ্যাকাউন্ট টু সোশ্যাল সাইট। অবশ্যই আপনার অ্যাকাউন্ট গুলোকে সোশ্যাল মিডিয়াতে কি করতে হবে, লিংক করে শেয়ার করতে হবে। আমি এখন একজন ফ্রিল্যান্সার, আমেরিকা বসে কি ক্লায়েন্ট কি জানতে পারবে আমি ফ্রিল্যান্সার? আমি যদি ঘরে বসে থাকি কেউ জানবে যে আমি ফ্রিল্যান্সিং কাজ করি? আমাকে কি করতে হবে, আমার স্কিলটাকে ছড়াই দিতে হবে বিভিন্ন জায়গায়। তারপর অ্যাড ফটো, টাইটেল, ওভারভিউ। অবশ্যই আপনার সুন্দর একটা পোর্টফোলিও দিতে হবে, প্লাস হচ্ছে আপনার প্রোফাইল পিকচার সময় আমরা সেলফি ইউজ করি বা হচ্ছে নিজের ছবি ইউজ করি না, সেক্ষেত্রে আমি বলবো তাদেরকে অবশ্যই সুন্দর একটা ছবি বা হাস্যোজ্জ্বল ছবি দিব, প্রফেশনাল, এতে ক্লায়েন্ট আপনাদেরকে পছন্দ করবে। সিলেক্ট ইওর কে স্কিল। আমাকে আগে আমার গোল নির্ধারণ করতে হবে, আমি কোন বিষয়ে কাজ শিখবো, সেই বিষয়ের কি স্কিল সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে এবং সেই স্কিলটা আমাকে এখানে দিতে হবে। সিলেক্ট টেস্ট
আমাদের আগে টেস্টের অপশনটা ছিল, এখন সব মার্কেট প্লেস টেস্ট নেই, এখন freelancing.com এ আছে, এবং হচ্ছে পিপল পার আওয়ার আছে, এবং হচ্ছে ফাইবারের টেস্টের অপশনটা আছে, আপওয়ার্কে টেস্টের অপশনটা উঠাই দিয়েছে। আমরা টেস্টের অপশনের জন্য আমরা একটু পড়াশোনা করব। এখানে বলছে অনেস্টি এন্ড এক্সেস ইংলিশ স্কিল, আমরা অবশ্যই অনেস্টি ইংলিশ স্কিলটা দেওয়ার চেষ্টা করব। আমি ভালো ইংলিশ বলতে পারি না, কিন্তু ক্লায়েন্টের ওইখানে গিয়ে দিলাম ফ্লুয়েন্ট লিখে দিলাম, তখন ক্লায়েন্ট চাবে তুমি তো ভালো ইংলিশে কথা বলতে পারো, আসো আমরা একটু টকিং করি। তখন আমি ভালো করে বুঝতে পারবো না তার কথা, কাজ সে বুঝাচ্ছে আমি বুঝছি না, সে চাচ্ছে একটা আমি করে দিচ্ছি আর একটা, তাহলে কিন্তু সে খারাপ একটা রিভিউ দিবে। আর একটা খারাপ রিভিউ পাওয়া মানে কিন্তু আমার প্রোফাইলটা সামনের দিকে আগায় নিয়ে যাওয়া অনেক কষ্টের। এজন্য আমাদের ইংলিশের স্কিলটা আমরা অনেস্টি দিব, যতটুকু পারি অতটুকু পরিমাণ অতটুকুই দিব। তারপর অ্যাড ইউর এমপ্লয়ি হিস্টরি এন্ড এডুকেশন, আমরা অনেক সময় যেটা করি আমরা দেখি এভাবে যে আমরা হচ্ছে কেউ পাবলিক ভার্সিটিতে পড়ে না, তারা পাবলিক ভার্সিটি দিয়ে রাখে, কেউ ডুয়েট কুয়েট সুয়েট টুয়েট এরকম দেখে, কিন্তু আমরা এটা করবো না কখনোই। দেখেন আপনারা যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে থাকেন তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি দিব। কাজের ক্ষেত্রে ভার্সিটি ফ্যাক্ট না, কাজের ক্ষেত্রে হচ্ছে আপনি কতটুকু স্কিল সেটুকুই ফ্যাক্ট। আমরা অবশ্যই যতটুকু কাজের মাধ্যমে ক্লায়েন্টকে খুশি করব। আমি যে ভার্সিটিতে পড়ি বা আমার চেহারা সুন্দর এই জন্য কাউকে খুশি করা যাবে না, হ্যাঁ, কাজ দিয়ে ক্লায়েন্টকে খুশি করতে হবে। এরপরে যেটা আসছে যে বিল্ড ইওর পোর্টফোলিও সাবমিশন, আমি যে পোর্টফোলিওটা করব, যে প্রোফাইলের ইমেজের জন্য যে আমি আমার যে কাজগুলো করব সেই কাজের জন্য আমি ইউনিক পোর্টফোলিও তৈরি করব, কারো পোর্টফোলিও চুরি করব না, নিজে ইউনিক পোর্টফোলিও তৈরি করলে কি হবে, আপনার ইউনিকতা দেখে ক্লায়েন্ট কিন্তু কাজ দিতে পছন্দ করবেন। এরপরে ইন্টারভিউ বলতে গেলে আগে ইন্টারভিউ ফেস করা লাগতো, এরকম এখন আর ইন্টারভিউ ফেসের কিছুই নাই। এখন অনলাইনে আপনাকে ক্লায়েন্ট হাই লিখবে, আপনি হ্যালো লিখবেন, আপনি ক্লায়েন্ট কোনো কাজ জানতে চাবে, আপনি সেই কাজটাকে বলবেন আমি এই কাজটা করতে পারি, তারপরে সে আপনাকে বলবে যে তুমি এই কাজের জন্য কত টাকা চাও, আপনি বলবেন এত টাকা চাই, তারপরে সে স্যাম্পল দিবে, সেই স্যাম্পলটা আপনি করে দিবেন, করে দেওয়ার পরে ক্লায়েন্টের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাকে কাজ দিবে। বুঝতে পেরেছি এইটুকু? তারপরে ফিডব্যাক কালেক্ট এবং পেমেন্ট সিস্টেম, এটা আমি একটু পরে দেখাবো। বায়ের সাথে যোগাযোগ করার পদ্ধতিটা একটু দেখে আসি। বায়ের সাথে আমরা কখনো পার্সোনাল যোগাযোগ করব না, কখনোই আমি আমার বায়ারকে বলবো না যে আসো আমাদের হচ্ছে ফেসবুকে জয়েন করি বা আমার জিমেইলে জয়েন করি, এভাবে কখনোই কোনো হচ্ছে মার্কেট প্লেস এটা একসেপ্ট করে না। সেক্ষেত্রে আপনি যদি কোনো মার্কেট প্লেসে এরকম করতে যান তাহলে আপনার আইডিটা কি করবে, তারা ব্যান করে দিবে বা ডিসেবল করে দিবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই মার্কেট প্লেসে আমরা তাদের পার্সোনাল কোনো কিছু দিয়ে শেয়ার করবো না। প্রত্যেকটা মার্কেট প্লেসেই তাদের ইনবক্স আছে মেসেঞ্জারের মতো, সেখান থেকে আমরা তাদের সাথে কথা বলবো, ঠিক আছে? কখনোই আমাদের পার্সোনাল ইনফরমেশন দিব না। সে যদি চায় যে পার্সোনাল ইনফরমেশন তার মেইলে দিতে বা তার মেইল অ্যাড্রেস দেয়, সেক্ষেত্রে যদি আপনার সাথে দেখেন যে তার সাথে বাইরে কাজ করলে সুবিধা, সেক্ষেত্রে আপনি বাইরে যোগাযোগ করবেন, কিন্তু মার্কেট প্লেসে আপনি কখনো পার্সোনাল ইনফরমেশন দিবেন না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে বিষয়টা আলোচনা করব ফিডব্যাকটা কি। আমি যে কাজটা করে দিব, এই কাজটা করার পরে সে আমাকে কি করবে, একটা কাজের একটা ওভারভিউ দিবে বা একটা কাজ যে পাইছি সেই কাজটা করে দিলাম, তার কাছে কাজটা কেমন লেগেছে সেই ফিডব্যাকটা দিবে। যেমন আপনি একটা ভালো কাজ করেছেন, সে আপনার একটা ভালো ফিডব্যাক দিবে না? সাপোজ আমরা যারা রাইডিং শেয়ার করি, ঢাকাতে যারা আছি, যারা রাইডিং শেয়ার করি বা রেস্টুরেন্টে খাইতে যাই, খেতে গিয়ে আমাদের যারা রেস্টুরেন্টে খাইতে যায় তারা বলে না মামা বা ভাইয়া আমাকে একটা হচ্ছে রেটিং দেন। তাদের রেটিংটা কি করতে নেয় বলেন তো? তাদের রেটিং গুলো আবার হচ্ছে তাদের ম্যানেজারকে দেখাতে হয় যে সে ভালো সার্ভিস দিচ্ছে বিধায় তারা ভালো রেটিং পাচ্ছে। যদি তাদের রেটিং খারাপ হয় তাকে কিন্তু তাদের ওই চাকরি থেকে তাকে বাদ দিয়ে দেয়। তাহলে রেটিংটা এরকমই যে আমরা কাজ করব, আমাদের কাজের রেটিংটা দেখে কিন্তু কাজ পাওয়া যায় বেশি। প্রথম কাজটা পেতে একটু কষ্ট হয়, যদি ভালো কাজের রেটিং থাকে আমাদের পরবর্তী কাজগুলো পেতে কিন্তু কখনোই আর কষ্ট হয় না। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এরপরে কাজ পাঠানোর মাধ্যম, ওই যে বলছিলাম ড্রপ বক্স, গুগল ড্রাইভ, তারপরে আইক্লাউড বক্স, তারপরে এটা হচ্ছে কাজ পাঠানোর মাধ্যম, এটা হচ্ছে এরপরে আমাদের মূল বিষয়টা হচ্ছে টাকা উত্তোলন করব কিভাবে। কাজ পেলাম, কাজ করলাম, এখন টাকা উত্তোলন করব কিভাবে একটু আমরা একটু দেখে। আচ্ছা, রায়হান হামিদ কিছু বলছেন? না না না, আমি কিছু বলিনি। আচ্ছা স্যার, আচ্ছা টাকা কিভাবে উত্তোলন করবো একটু দেখি। টাকা উত্তোলন করার জন্য মার্কেট প্লেসে আমাদের প্রথমে অ্যাকাউন্ট করতে হবে, বলেছিলাম কাজ পেলাম। আচ্ছা, আমরা লাইভ হচ্ছে যেহেতু ক্লাসটা আমরা একটু মিউট করে রাখি প্লিজ। হ্যাঁ, বুঝি নাই। ওনাকে মুট করা যাচ্ছে না।
ফেসবুকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি যেটা বলছি সেটা হচ্ছে মার্কেট প্লেসে প্রথমে আমাদের টাকাটা আসবে, এরপরে মার্কেট প্লেস থেকে আমাদের হচ্ছে কিছু ভার্চুয়াল অ্যাকাউন্ট আছে, যেমন স্ক্রিল, পেজা, মাস্টার কার্ড, পেপাল, পায়োনিয়ার। এইটার মাধ্যমে, যেমন পায়োনিয়ারে কিছুদিন আগে একটা প্রবলেম হয়েছিল যে তাদের ওয়ার কার্ডটা হচ্ছে করে রাখছিল, এখন আবার অবশ্য সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা প্রথমে মার্কেট প্লেস থেকে তাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবো, খুলে তাদের কাছ থেকে টাকাটা ট্রান্সফার করব এবং ওই অ্যাকাউন্টে আমাদের বাংলাদেশি ব্যাংক অ্যাড করব। বাংলাদেশের একটা গুড নিউজ দিই, বাংলাদেশ সরকার আপনাদের জন্য, এই ফ্রিল্যান্সারদের জন্য প্রণোদনা দিচ্ছে। প্রত্যেকটা ব্যাংকেই প্রণোদনা দেয়। পেমেন্ট গেটওয়ের কথা বলছি, পিওনিয়ার অ্যাড করবো আমরা। পেপাল বাংলাদেশে যদি সাপোর্ট করে না, জুমের মাধ্যমে আমরা পেপাল থেকে টাকা নিতে পারি, জুম দিয়ে নিতে পারবেন, স্কিলটাও নিতে পারবেন। এরপরে বাংলাদেশি ব্যাংকের মধ্যে কি কি ব্যাংকে কাজ আসে সেটা দেখবো একটু। সিটি ব্যাংক, বিকাশ, রকেট, এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকই ফ্রিল্যান্সারদের টাকা হচ্ছে একসেপ্ট করে এবং 2% প্রণোদনা দেয়। আপনি যদি $1000 ইনকাম করেন তাহলে সেক্ষেত্রে আপনি কয় ডলার পাবেন? 2% হলে কয় ডলার হয় বলেন একজন? শুনতে পাচ্ছি? $100 $2, তাই না? তাহলে আপনি যদি $100 ইনকাম করেন তাহলে $2 পাবেন। সেক্ষেত্রে 2% আপনি প্রণোদনা পাবেন, $20 $30। আচ্ছা, এরপরে এই যে বিষয়গুলো ছিল, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? আজকে যেটুকু আলোচনা করলাম। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি। আপনার হলো পেপাল বা অ্যাকাউন্ট গুলো আমি কিভাবে খুলবো, মানে খোলার আচ্ছা, জন্য পেপাল অ্যাকাউন্ট খোলা হচ্ছে বাংলাদেশ থেকে। পেপাল অ্যাকাউন্ট হচ্ছে জুম অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু পেপাল আপনি বাংলাদেশ থেকে বৈধ পেপাল যেটা আছে, যেটা আপনি একদম ফুল অ্যাক্সেস পাবেন, এই পেপালটা খুলতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে জুম অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার যদি কোনো ভাই বা কেউ আত্মীয় স্বজন থাকে, তাদের মাধ্যমে আপনি তাদেরকে দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনি চালাইতে পারেন, আচ্ছা কিন্তু নিজের আত্মীয় স্বজন ছাড়া আপনি আচ্ছা, পেপাল পেপাল খুলতে পারবেন না। পেপাল বাদে আর যে যে অ্যাকাউন্ট গুলো আছে, ওই আচ্ছা, অ্যাকাউন্ট গুলো খোলার জন্য আমাকে ওই কি ওই কি কি প্রসেসের মধ্যে যেতে আপনার হবে? যেমন পেওনিয়ার, এটা আপনি খুলতে পারবেন, পেওনিয়ার যে কেউ খুলতে পারে। এটাতে আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? যাদের ন্যাশনাল আইডি নাই তারা কি করবে? আচ্ছা, যাদের ন্যাশনাল আইডি নেই তারা হচ্ছে তাদের জন্য একটু প্রবলেমই হবে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। তাদের জন্য জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট যদি খুলতে পারেন তাহলে আপনি ওই ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে যে ক্লাসটা করলাম, আমি একটা চেষ্টা করেছি আপনাদের টোটাল ফ্রিল্যান্সিং এর বিষয়ে জানানোর। আমাদের ক্লাস মাঝে মাঝে আমরা লাইভে আসবো, যদি আপনাদের ভালো লেগে থাকে এই ক্লাসটা সকলকে শেয়ার করে দিবেন। এবং আমি বলেছিলাম যে আজকের ক্লাসে আপনাদের কিছু বিষয় নিয়ে আসবো, সেটা হচ্ছে আমি অলরেডি এলএডিপি তে ক্লাস নিচ্ছি। আমরা এলএডিপি তে যারা আবারও নতুন করে জয়েন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটু বলবো যে আপনারা যারা এইচএসসি পাস, দ্যাট মিন্স ইন্টার পাস যারা আছেন, তারা এলএডিপি তে জয়েন করবেন। কিভাবে জয়েন করবেন আমি একটু শেয়ার স্ক্রিনের মাধ্যমে দেখাবো। নতুন ভাবে জয়েন করতে হলে আপনি আপনার গুগল ক্রোমে যাবেন এবং গুগল ক্রোম থেকে আপনি যেটা করবেন আমি একটু দেখাই দিব। আপনারা একটু সবাইকে হেল্প করবেন, এটা করলে আমাদের দ্বারা বা আপনাদের দ্বারা অন্যদের ফ্রিল্যান্সিং শেখা যাবে। সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে, যারা নতুন করে ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি। আমরা একটু দেখবো যে কিভাবে এলইডিপির কোর্সটা আমরা করতে পারি। আমি প্রথমে এখানে এলইডিপি নিউ লিখবো, এলইডিপি ict.gov.bd, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই কোর্সটা টোটালি সরকারি ফ্রি, $1 লাগবে না, যদি ইন্টার পাস হন, এবং ল্যাপটপ থাকতে হবে অবশ্যই এই কোর্সের জন্য, এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এই কোর্সটা আপনি ঘরে বসে ফ্রি করতে পারবেন। এই কোর্সে 2টা স্লট হচ্ছে, একটা হচ্ছে 9টা থেকে 1টা, আর একটা স্লট হচ্ছে 2টা থেকে 6টা। আপনি যদি কাজটা করতে চান তাহলে আপনি করতে পারবেন। এখানে আমি আপনাদের ইনবক্সে দিয়ে দিব ledp.ict.gov.bd নিউ একটা ওয়েবসাইট আছে, গভর্নমেন্টের একটা প্রজেক্ট। এটাতে খুব সহজে আপনি গ্রাফিক্স ডিজাইন আছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আছে, ডিজিটাল মার্কেটিং আছে। আপনারা যে যে পেশায় আছেন সে পেশার যে কাজ শিখতে চান সে কাজটা আপনি করতে পারবেন। এখানে নিবন্ধন করুন একটা অপশন আছে, এখান থেকে নিবন্ধন করলে দেখবেন একটা ফর্ম আসবে। এই ফর্ম থেকে আমরা নিবন্ধিত করে আমাদের এলইডিপি কোর্সটায় অংশগ্রহণ করতে পারবো। যারা অংশগ্রহণ করতে চান আমাদের এসে শেখায় পেজে যুক্ত থাকবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আছি, শান্ত ভাই আছে, আমরা হেল্প করবো আপনাদের। মূলত গভর্নমেন্টের ফ্রি কোর্স, এবং কোর্স শেষে আপনাদের ভালো কিছু হবে। এখানে গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে 40,000 ফ্রিল্যান্সার তৈরি করবো এবং ফ্রিল্যান্সিং করে আর্ন করানো।
এই একটা কোর্স। আর যারা হচ্ছে সন্ধ্যাকালীন কোর্স করতে চান তাদের জন্য আমি বলবো আমাদের শেখার পেজে থাকে। আমরা এখানে বিদায় নিয়েছি আমি আলীল কবির ফেসবুক লাইভ থেকে। আমার সাথে ছিল শান্ত ভাই। শান্ত ভাই একটু কিছু বলেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি শান্ত কুমার রায়, দীর্ঘদিন থেকে ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছি। ফ্রিল্যান্সিং পেশাটাকে অনেক ভালো লাগে, শিখতে ভালো লাগে, শেখাতে ভালো লাগে। সর্বোপরি এই জন্য ফ্রিল্যান্সিং করা। অলরেডি আমরা অনেক কিছু তথ্য জেনেছি যে ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। আর আপনারা যারা সবাই মুক্ত হতে চান এবং নিজের ডেভেলপ নিজে করতে চান, তো এসব শেখায় যে প্ল্যাটফর্ম, ই লার্নিং প্ল্যাটফর্ম, এখানে আপনারা অবশ্যই যুক্ত হবেন। পাশাপাশি আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে যুক্ত করাবেন। আর যাদের পেইড কোর্সে শেখার মতো সামর্থ্য থাকবে না, তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে এলইডিপি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এখানে 40,000 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। অলরেডি অনেকগুলো ব্যাচ শুরু হয়েছে, আরো কিছু ব্যাচ শুরু হবে। আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন এবং ফ্রিতে শিখতে পারেন। এবং পাশাপাশি আমাদের যে এসো শেখাই প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম হচ্ছে ই লার্নিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের সাথে যদি আপনি যুক্ত হন, আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে যদি আপনি যুক্ত হন, তাহলে অলরেডি আমাদের আলুল কবির স্যার বলেছে যে আপনাদেরকে 2 মাস প্রশিক্ষণের পাশাপাশি আরো 4 মাস আপনাদেরকে সাপোর্ট দিবে। সর্বোপরি আপনাকে আমাদের সাথে আমাদের ই লার্নিং প্ল্যাটফর্ম যে এসো শেখাই, সেখানে আপনাকে 6 মাস আমাদের সাথে যুক্ত করে রাখা হবে, যার কারণে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। আমরা হয়তোবা অনেক প্রতিষ্ঠানে দেখে থাকি যে ট্রেনিং করানো হয় বা ট্রেনিং শেষে পেমেন্ট নিয়ে নেওয়া হয়, তারপরে আর সাপোর্ট দেওয়া হয় না। যেহেতু এখানে আমরা যেহেতু প্রফেশনাল ভাবে আপনাদেরকে শেখাতে যাচ্ছি, তো আমরা চাই যে আপনারা একটু প্রফেশনালি ভাবে গাইডলাইন পান, যাতে করে আপনাদের কেরিয়ার উজ্জ্বল হয়, আপনাকে যাতে ঝরে পড়তে না হয়। আহ, সেজন্য আপনাদেরকে যে 6 মাসের সাপোর্ট দেওয়া হবে, আশা করা যে এই 6 মাসের মধ্যে আপনি একজন আইটি ফ্রিল্যান্সার হয়ে যাবেন, আইটি উদ্যোক্তা হয়ে যাবেন। আশা করা যায় যদি বিশ্বাস রাখেন এবং নিয়মিত কাজগুলো প্র্যাকটিস করেন। যারা ফেসবুক লাইভে দেখছেন আমাদের ভিডিওটা, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। যারা আমাদের পার্সোনাল প্রোফাইলের সাথে যুক্ত হতে চান, আমাদের দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নামগুলো দেওয়া আছে। আমি শান্ত কুমার রায়, আমাকে শান্ত কুমার রায় খুঁজে পাবেন সব জায়গাতে। আর আমার সাথে যিনি আছেন আলিউল কবির, ওনাকেও সব জায়গায় খুঁজে পাবেন। আপনারা আমাদের সাথে পার্সোনালি যুক্ত হবেন, পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে সেগুলোতে যুক্ত থাকবেন। আর যেহেতু ক্লাসগুলো নিয়মিত হবে, নিয়মিত চর্চা করবেন। আমি তেমন কিছু আজকে বলতে চাচ্ছি না। আমি আপনাদের সবার উন্নতি কামনা করছি। আপনাদের ফ্রিল্যান্সিং জার্নি শুভ হোক। আপনারা খুব ভালোভাবে কাজ করে ইনকাম করে নিজের পাশাপাশি পরিবারের, আপনার এলাকার, সেই সাথে দেশের উন্নয়ন করবেন। আমরা বেকার মুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র্য মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ব। আমরাই আমাদের অবস্থার পরিবর্তন করব। সবাই ভালো থাকবেন। আলিল কবির স্যার, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমরা লাইভটা এখানে শেষ করছি। আমরা আপনি আবার আপনাদের বলেছিলেন মধ্যে যে ভালো একটা মন্দ নিয়ে অফারের কথা বলেছিলেন, অফারটা আপনি দেননি, অফারটা যদি দিয়ে দিতেন। আজকে অফারটা হচ্ছে যারা সন্ধ্যাকালীন কোর্স করতে চাচ্ছেন, আমাদের হচ্ছে এসো শিখায়ের পক্ষ থেকে আমাদের দ্বিতীয় আরেকটি বেস হচ্ছে সামনে 30 তারিখে লঞ্চ হচ্ছে। আপনারা যদি চান আমাদের ক্লাসগুলো দেখবেন, যদি ভালো লেগে থাকে, যারা চাকরিজীবী, যারা এলইডি তে কোর্স করতে পারছেন না, শুধু তাদের জন্যই। আর যারা এলইডি তে কোর্স করার অপশনটি আছে তারা এলইডি তে কোর্স করেন। আমরা চাচ্ছি যে আপনাদের নিয়ে ভালো কিছু করার জন্য, যেহেতু আমি 4 মাস হচ্ছে ইন্টার্নশিপ করাবো এবং 2 মাস শেখাবো, 6 মাস আমি একদিন 2 দিন শেখাবো না। যারা 6 মাস ধরে আমার সাথে শিখতে চাচ্ছেন তাদেরকে নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। এই বলে আমি আমার অফারের কথা শেষ করছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। করোনার এই সংকটকালীন মুহূর্তে ঘরে বসে না থেকে নিজেরা শিখি এবং অন্যকে শেখাই। এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।